এশিয়া মহাদেশের সবচেয়ে উন্নত এবং সুন্দর দেশের তালিকার শীর্ষ যেই 10টা দেশ থাকবে তাদের মধ্যে অন্যতম হলো জাপান। পৃথিবীর সবচেয়ে বড় শহর হলো জাপানের টোকিও শহর। এটা পৃথিবীর সবচেয়ে বড় রাজধানী এবং শহর নামে পরিচিত। এশিয়া মহাদেশের নাম উঠলে তাদের মধ্যে জাপান উপমহাদেশের নামটা থাকবে। তোমার ছেলে কোথায়, ওর খোঁজ খবর রাখো কিছু? ও এখন কোথায় আছে, কি করতেছে কিছুই তো জানি না। ওর বাবার এত বড় বিজনেস থাকতে তাকে কেন গিয়ে চাকরি করতে হবে? আমার টাকা পয়সা না থাকতো তাহলে বলতে যে ও চাকরি করুক, কিন্তু আমার এত টাকা পয়সা, আমার বিজনেস কে দেখবে ভবিষ্যতে? আমার ছেলে তো শুধু চাকরি নিয়ে পড়ে নেই, তাই না? সময় পেলে তোমার বিজনেসও হাত লাগায়। আর ও এই চাকরিটা সারা জীবন করবে না, সেটা তুমিও জানো আর আমিও জানি। ও তোমাকে বলেছে ওর যতদিন ইচ্ছে সে চাকরিটা করে নিক। এমন নয় যে শুধু ও নিজের চাকরিটা নিয়ে পড়ে আছে, ও তোমার ব্যবসায় তোমার চেয়ে বেশি হার্ডওয়ার্ক করে যাচ্ছে। আহ বাবা মা, তোমরা এসব বিষয় নিয়ে কী শুরু করলে বলো তো? আমার ভাইটাকে একটু একা থাকতে দাও ওকে। ও কিছুদিন ওর নিজের মতো করে লাইফটাকে উপভোগ করো। মাত্র নিজের পড়াশোনাটা শেষ করেছে, আর চাকরিতে ঢুকতে কিছুদিন হলো মাত্র। আর কিছুদিন সময় যাক, তারপর আমি নিজেই বলবো ওকে ব্যবসা বসার জন্য। এখন আপাতত ওকে এই সব বিষয় নিয়ে কোনো কিছু বলবে না। তুই ওর বড় বোন হয়ে ওকে এইভাবে সাপোর্ট করে যাচ্ছিস। কোথায় তুই ওকে ওর নিজের ব্যবসাতে বসাতে বলবি? তা না করেও কি সব জব করে এসব কি ওকে মানায়? ও হয়তো ভুলে যায় ও কার ছেলে। বাবা, আমি ওকে আমার সবটা দিয়েই সাপোর্ট করি, কারণ আমি জানি আমার ভাই কোনো ভুল কাজ করবেই না। আর তুমি কি নিয়ে কি বলতেছো? তোমার তো গর্ব করা উচিত, তোমার ছেলে দেশের জন্য লড়াই করতেছে। তোমরা যেন ভালো থাকো, দেশের জনগণ যেন ভালো থাকে, সেই জন্য ও নিজের লাইফের এত বড় ঝুঁকি নিয়ে এসব করতেছে। তোর বাবাকে এসব কে বোঝাবে? উনি তো ওনার নিজের কথা ছাড়া কারোর কথাই শুনে না, বুঝতেও চায় না। একদিন ঠিকই আফসোস করবে কেন ছেলের সাথে এমন করেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার ভুল হয়েছে। এখনো কোথায় আছে সেটা বল আমাকে। ওর সাথে 2 দিন আগে একবার দেখা হয়েছিল, তারপর থেকে আর ওর সাথে আমার দেখা হয়নি, ফোনেও পাচ্ছি না। তুমি চিন্তা করো না, ও রাতে বাসায় আসলে তোমার সাথে যোগাযোগ করতে বলবো। তুমি কি এখন খেয়ে আবার অফিসে চলে যাবে? হ্যাঁ, অফিসে যেতে হবে। আর বাংলাদেশে আমার একটা প্রজেক্ট একটু সমস্যা হচ্ছে, সেখানে চেয়েছিলাম তোমার ভাইকে পাঠাতে। সেজন্যই আজকে আরও আর্লি বাড়িতে এসেছিলাম, কিন্তু তোমার ভাইয়ের সাথে আমার 2 দিন ধরে দেখাই হচ্ছে না। ও রাতে আসলে আমার সাথে কথা বলার জন্য একটু পাঠিও ওকে। বাংলাদেশে যাওয়াটা ইমার্জেন্সি হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ওকে পাঠিয়ে দেবো। এখন আসো, তোমাকে খাবার দিচ্ছি, খেয়ে নাও। মা, চলো আমরা রান্নাঘর থেকে খাবার এনে এখানে রাখি। তোমরা যাচ্ছ কেন? বাড়ির সার্ভেন্টরা কোথায়? ওদেরকে আজকে ছুটি দিয়েছি ঘুরতে। ওরা তো আর এখানে কোথাও ঘুরতে পারে না, তাই কিছু টাকা দিয়ে ওদেরকে বলেছি ঘুরে আসতে। বাংলাদেশ থেকে আসার পর এই পর্যন্ত বেশি দিন বের হয়নি, তাই আজকে এখানকার একজনের সাথে পাঠিয়েছি ওদের। তোমার এত নরম মন। আমি শুধু চিন্তা করি, এই যুগে এসেও তোমার মতো মানুষ পাওয়া খুবই ভাগ্যের বিষয়। আর আমি সত্যি ভাগ্যবান যে তোমার মতো একজনকে আমার লাইফ পার্টনার হিসেবে পেয়েছি। আমার সন্তানদেরকে তোমার মতো মা দিতে পেরেছি। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এখন তুমি চুপ করো, আমরা আমাদের কাজ করতেছি। হয়তো আবার তোমার অফিসে যেতে দেরি হয়ে যাবে, তখন আবার আমাদেরকে কিছু বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, যাও মামুনি, সাবধানে, যেন হাতে পায়ে ব্যথা না পাও। তারপর আপু আর মা তারা দুজন মিলে সব খাবার এনে টেবিলে রাখে। তারা তিনজন আস্তে আস্তে খেতে থাকে। খাবার এক পর্যায়ে বাবা প্রশ্ন করে উঠল আপুকে। মামুনি, শাহেদ কবে আসবে তুমি কি কিছু বলতে পারবে? ও তোমাকে কিছু বলেছে? কবে এইখানে ব্যাক করবে আমেরিকা থেকে? না বাবা, আমাকে এই সম্বন্ধে কিছু বলেনি। কবে ব্যাক করবে, কবে, কিন্তু বলেছে উনি আরও কিছুদিন পরেই আসবে। যে কাজে গিয়েছে সেই কাজ এখনও কমপ্লিট হয়নি, তাই এখন আসতে পারছে না। আরও 1 মাসের মতো সময় লাগবে এখানে ব্যাক করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়ে গিয়ে রেস্ট করো মামুনি। আমি যাচ্ছি অফিসে। আর রাতের বেলা কিন্তু তোমার ভাইকে আমার কাছে পাঠিও, ওর সাথে কথা আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা, মনে থাকবে আমার। বাবা চলে যায় সেখান থেকে অফিসে। আপু আর মা খাবার শেষ করে সব কিছু গুছিয়ে রাখে। চুলের মধ্যে কতদিন ধরে তেল দিস না, এদিকে আয়, তেল দিয়ে দেই। না, আজকে না, আজকে না। এখন কি একটু ঘুমাবো, কালকে তেল দিয়ে দিও, বা রাত্রিবেলা দিয়ে দিও।
তুই আর কখনোই ঠিক হবি না, তোর এ আলসামও ঠিক হওয়ার নয়। ঠিক আছে, যা গিয়ে ঘুমা। সন্ধ্যের আগে কিন্তু উঠে পড়বি, আমাকে যেন ডাকতে না হয়, মনে থাকে যেন। আপু সেখান থেকে মাথা নাড়িয়ে চলে যায়। রাতে 9টার সময় বাবা অফিস থেকে ফিরে এবং খাওয়া দাওয়া করে তার রুমে চলে যায়। রাত 12টার সময় বাসায় ফিরে। কি রে, কোথায় ছিলে এতক্ষণ? বাবা তোকে বাবার সাথে দেখা করতে বলেছে, কি যেন একটা ইম্পর্টেন্ট কথা আছে, গিয়ে শুনে আয়। ঠিক আছে, যাচ্ছি। আমি বন্ধুদের সাথে ছিলাম একটু আড্ডাতে। আচ্ছা ঠিক আছে, এখন বাবার কাছে গিয়ে শুনে আয় বাবা কি বলে। আপুর কথা শুনে বাবা, আমাকে ডেকেছিলে, কিছু বলবে? তোমাকে 2 দিন ধরে আমি খুঁজতেছি, কিন্তু তোমার তো কোনো খবরই নেই। তোমার সাথে দেখাও নেই। কোথায় থাকো তুমি? ফোন দিলেও ফোন ধরো না, ফোন ঢোকে না। সরি বাবা, আসলে কি কিছুদিন ব্যস্ত ছিলাম, সেজন্য অফিসে যেতে পারিনি। এসব বলার জন্য আমাকে ডেকেছিলে? তোমাকে বাংলাদেশে যেতে হবে। আমার বাংলাদেশের একটা প্রজেক্টের সমস্যা হচ্ছে, সেটা গিয়ে সলভ করে ওইখানে কিছুদিন থাকতে হবে। কবে যেতে হবে বাবা? যদি কাল যেতে চাও তাহলে কালই আমি সব কিছু ব্যবস্থা করে দেব। আর ওইখানে গিয়ে তোমার দাদুর বাড়িতে থাকবে, বুঝেছো? এখন কিছুদিন আমি বাইরে থাকবো, দাদুর বাসায় থাকবো না। পরবর্তীতে 1 মাস পরে আমি দাদুর বাসায় থাকবো। কেন? এই 1 মাস তুমি কোথায় থাকবে? দাদুর বাসায় কেন থাকতে পারবে না? বাবা, এটা নিয়ে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করো না। আমি যাচ্ছি, তুমি কালকে সব কিছু রেডি করে রাখো। বাবার সাথে কথা শেষ করে ঘরে চলে আসে। তারপর একে আরও একজনের নাম্বারে কল করে বলল, স্যার, সব কিছু তৈরি করুন, আমি কালকে বাংলাদেশ যাচ্ছি। আর আমি বাংলাদেশে যাচ্ছি সেই খবর যেন কারো কাছে না যায়। ঠিক আছে, তুমি সাবধানে যেও, আর আমি সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি। ওকে, ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ, রাখতেছি। এটা বলে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় ঘুম থেকে উঠে সবার সাথে কুশল বিনিময় করে একেবারে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে চলে আসে এয়ারপোর্টে। আসার সময় মা খুব কান্না করছিল। সাবধানে থেকো ওখানে। বাংলাদেশের মানুষ তেমন একটা সুবিধার নয়, সেটা তুমি খুব ভালো করেই জানো। জি, আমি সাবধানে থাকবো। আর এখানে মা আপু নিজের খেয়াল রাখবেন। আসি, আল্লাহ হাফেজ। এটা বলে সে চলে যায় বাংলাদেশে। দীর্ঘ একটা সময় প্লেন জার্নির পর অবশেষে বাংলাদেশ এয়ারপোর্টে এসে লাঞ্চ করে প্লেন। এয়ারপোর্ট থেকে বের হয়ে এসে একটা নির্দিষ্ট জায়গায় একটা রুমের মধ্যে চলে যায়। বেশ কিছুক্ষণ সময় পর সেই রুমটা থেকে দেখা যায় কেউ একজন বের হয়ে আসছে। দেখে মনে হচ্ছে হলো পাগল হবে। ছেলেটার বয়স হয়তো বেশি না। মানুষ দেখছে আর আফসোস করছে। ফাহাদ, তুমি পাগলের অভিনয় করতে যাচ্ছ কেন? পাগল সেজে কি করতে পারবে তুমি ওইখানে? স্যার, ডোন্ট ওয়ারি, আমাকে আমার মতো কাজ করতে দিন। আশা করি আপনার কাজ আমি 15 দিনের ভিতরে শেষ করতে পারবো। ফাহাদ, যা কিছুই করো না কেন সাবধানে করবে, কিন্তু আমি কিন্তু এই মিশনটা অন্য কাউকে দেয়নি। সেই দায়িত্বটা সম্পূর্ণটা তোমার উপর একা ছেড়েছি। কোনো টায়ার ভেটে যেন না হয়, আর নিজের সর্বোচ্চ খেয়াল রাখবে। জি স্যার, আমার উপর যেমন বিশ্বাস করে আমাকে এই মিশনের দায়িত্ব দিয়েছেন, আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব না, আপনার বিশ্বাস ভাঙতে দিব না। শুধু আমাকে আমার মতো এই মিশনটা শেষ করতে দিন, তারপর আপনি বলবেন আমার উদ্দেশ্যটা কেমন ছিল। এখন স্যার রাখতেছি, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আজকের দিনটা আপাতত রেস্ট করে নিতে, কালকে থেকে না হয় সবকিছু শুরু করতে। এত তাড়াহুড়া কিসের ছিল? স্যার, এখানে এই মিশনটা শেষ করে তারপর আবার বাবার বিজনেসের কিছু টপিক দেখতে হবে, ওইখানে সমস্যা হচ্ছে নাকি সেগুলো। এটা বললে ফাহাদ সাথে সাথে ফোন কেটে দেয়। তারপর বাড়িতে ফোন করে জানিয়ে দেয়। বাড়িতে কথা বলার পর আর একটা ছেলেকে ফোন করে। বেশ একটা নির্জন জায়গার মধ্যে ছেলেটা আসে। স্যার, আমাকে ডেকেছিলেন আপনি? বলুন এবার আপনাকে কি সাহায্য করতে পারি? তোমাকে আমি বিশ্বাস করি, সেজন্য এখানে ডেকে নিয়ে এসেছি। এখন আমি যা যা জানতে চাইবো সব কিছু আমাকে বলবে। আমি জানি সব কিছু তোমার কাছে ইনফরমেশন আছে, তাই আমার কাছ থেকে কোনো কিছু লুকাবে না। তুমি জানো আমি কাউকে কোনো কিছু না জেনে কি কোনো কিছুই জিজ্ঞেস করি না। ফাহাদের কথা শুনে ছেলেটা অনেকটা ঘাবড়ে যায়। আর তারপর ছেলেটা কাঁপা কাঁপা শরীরে বলে, স্যার, আমি কখনো আপনার সাথে বেইমানি করিনি, আর করব না। আপনি আমাকে ভয় দেখাবেন না। আপনি এভাবে কথা বললে আমি ভয় পাই আপনার কথায়। বলুন আপনি কি জানতে চান। আমি যতটুকু জানি পুরোটা আপনার কাছে খুলে বলবো। যদি না জেনে থাকি তাহলে জানার চেষ্টা করব, তারপর এসে আপনাকে বলবো। গুড বয়, তোমার মুখ থেকে আমি এমন কথা আশা করি। এখন বলো তো, তুমি এদের আড্ডাখানা কোথায়? স্যার, আপনি কি এদের পিছনে পড়েছেন?
স্যার, এরা ঢাকার সবচেয়ে বড় সন্ত্রাস এবং ড্রাগস কোকেন ব্যবসায়ী। এদের উপরে দেশের সরকারও কথা বলে না। এরা সরকারকেও টাকা দিয়ে হাত করে রেখেছে। এদের জন্য সাধারণ মানুষ ভালো নেই। কিন্তু স্যার, আপনি এদের পিছনে পড়লেন কেন? এরা তো আপনাকে ছেড়ে দেবে না। আমি তোমাকে যতটুকু জিজ্ঞাসা করছি তুমি ততটুকু উত্তর দাও আমার কাছে। এর বেশি কি হবে না হবে সেটা আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি না। তুমি ওদের সম্বন্ধে যা যা জানানোর সব কিছু আমায় বলো খুলে, এভরিথিং ডিটেলসে। স্যার, ওদের আড্ডাখানা হচ্ছে গিয়ে এই জায়গাটাতে। ঢাকার মধ্যে সবচেয়ে নীরব এবং জায়গা হচ্ছে গিয়ে এইটা, যেখানে সহজে কোনো কারণ ছাড়া মানুষ যায় না। কারণ থাকলেও মানুষ ওইখানে যেতে চায় না, কারণ ওরা ওদের মতো জানোয়ারের সামনে কেউ পড়তে চায় না। এদের সম্বন্ধে আর কোনো কিছু জানো? যে ওদের বস কে হতে পারে, মানে মেইন মাথাটা কে হতে পারে যে পিছন থেকে এসব কলকাঠি নাড়ানাড়ি করতেছে? যদি জেনে থাকো তাহলে সত্যি করে আমাকে বলে দাও। তোমার নাম আগেও যেমন কোনো সময় সামনে আসেনি, এখনও আসবে না, ফিউচারেও আসবে না। স্যার, আমি তো শিওর দিয়ে বলতে পারবো না, কিন্তু আমি এতটুকু শিওর যে কোনো সরকারি কর্মকর্তা এর পিছনে রয়েছে। না হলে এই দেশের পুলিশ, সেনাবাহিনী ওরা কিছু করতে পারে না কেন? ওদেরকে এ বিষয়ে নিষেধ করা হয়েছে যেন ওদের গায়ে কোনো টোকা না দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আর কিছু বলতে হবে না, আমি বাকিটা করে নেব। আর তোমাকে ধন্যবাদ আমাকে এতটুকু ইনফরমেশন দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমাকে যে এই ইনফরমেশনগুলো দিয়েছো সেটা যেন কেউ না জানে, এমনকি তোমার ওয়াইফও না। আরে না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি কখনো কাউকে বলবো না এই কথাগুলো। আমি তো আগেও আপনাকে সাহায্য করেছি। আপনার সাথে কিভাবে বেইমানি করব? আপনি আমাকে কত সাহায্য করেছেন। আপনি না থাকলে হয়তো আমার লাইফটা এইভাবে হতো না। আমি কোনো কিছুই করিনি, সব কিছু করেছেন আল্লাহ তাআলা। আমি শুধু একটা ওসিলা ছিলাম। ফাহাদ এটা বলে তার মানিব্যাগ থেকে বের করে 2000 টাকা ছেলেটার হাতে তারপর ধরিয়ে দেয়। স্যার, টাকার দরকার নেই। এখন আমার ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আপনাদের দোয়ায়। আচ্ছা স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি এই পাগলের ছদ্মবেশ নিয়ে বেরিয়েছেন কেন? আছে অবশ্যই, তাই না? কারণ ছাড়া তো বের হবেন না। কারণটা কি জানতে পারি? তোমার কাজ এতটুকু পর্যন্তই ছিল, বাকিটা তোমার জানার মধ্যে পড়ে না, তাই ওইসব বিষয় নিয়ে তোমাকে না জানলে চলবে। যাও তুমি। আর আমার সাথে যে মিট করেছো সেটা যেন কেউ না জানে, বারবার বলতেছি। ঠিক আছে স্যার, কেউ জানবে না, কথা দিচ্ছি। তারপর ছেলেটা সেখানে আর না দাঁড়িয়ে সোজা চলে যায়। ছেলেটা চলে যাওয়ার পর ফাহাদ তার পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন একটা SMS করে, তারপর আবার ফোনটা পকেটে ভরে রাখে। সেখান থেকে চলে নির্দিষ্ট একটা জায়গা খোঁজে। ছেলেটার দেওয়ার ঠিকানাটাতে বেশ কিছুক্ষণ সময় পর ফাহাদ এসে পৌঁছায়। দূর থেকে একটা লোক ফাহাদকে এগিয়ে আসতে দেখে লোকটা ফাহাদের কাছে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, এই পাগলের বাচ্চা, পাগল, ওইদিকে কোথায় যাচ্ছিস? তুই কি পাগল নাকি ফকিরনি সেটাই তো বুঝতে পারতেছি না। তোর নাম কি রে? ভাই 3 দিন ধরে কিছু পেটে ভরেনি, কিছু খেতে দেন না ভাই, একটু খাবার দেন। আপনারা তো তার বিনিময়ে আমাকে যা বলবেন আমি তাই করব। এই অল্প একটু খাবার দিন আমাকে, আমি খাই। আর পারতাছি না কিন্তু সহ্য করতে, আমি মরেই যাব। অনেক কষ্টে এটুকু জায়গা হেঁটে এসেছি, কেউ কোনো খাবার দেয়নি, সবাই শুধু মেরেছে, কেউ খেতে দেয়নি, কেউ না। ফাহাদের কথা শুনেন লোকটার মনে হয় একটু দয়া হলো। তারপর ফাহাদকে বলল, আয় আমার সাথে। তোকে দেখে তো মনে হচ্ছে তুই সুস্থ, তাহলে এই অবস্থা কেন? ভাই মানুষের কাছে একটা কাজের জন্য অনেক গিয়েছি, কিন্তু কেউ একটা কাজ দেয়নি, সবাই তাড়িয়ে দিয়েছে, খাবার ছেলে মেরেছে, দুমুঠো বাতি পাইনি। আর আপনি বলতেছেন কাপড়ের কথা? বাইসে আসছে, এটাই অনেক ভাই। আচ্ছা ঠিক আছে, আমার সাথে আয়, দেখি তোকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি কিনা। করবি তো ভালো করে কাজ? জি ভাই, আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই করব, শুধু বলেন একবার কি করতে হবে। আগে আয়, তোকে খেতে দিই, তারপর বলতেছি কি করতে হবে। আর তুই থাকিস কোথায় বলতো? ভাই আমার নির্দিষ্ট থাকার কোনো জায়গা নেই, যেখানে রাত সেখানে খাই, রাস্তার পাশে ঘুমায় থাকি। আমার আবার ঘরবাড়ি। ভাই বাইসা রয়েছে, এটা অনেক। লোকটা ফাহাদকে নিয়ে একটা বেঞ্চে বসিয়ে তারপর কাউকে ডাক দিয়ে বলল, এই তোরা এখানে কিছু খাবার দিয়ে যা, একটু তাড়াতাড়ি দিয়ে যা। ভাই এখানে কি আপনারা থাকেন? এটা কি আপনার বাড়ি? হ্যাঁ বলতে পারিস,
এটা আমাদের বাড়িও আবার কর্মসংস্থান। আমাদের জীবন এখান থেকে অতিবাহিত হয়। আমাদের লাইফে যা ইনকাম আছে সব এখান থেকে আসে। কিছুক্ষণ পর একটা লোক এসে প্লেটের মধ্যে কিছু খাবার দিয়ে যায়। খাবারগুলো দিয়ে যাওয়ার পর লোকটা ফাহাদকে বলল, নে, এবার তাড়াতাড়ি খেয়ে নে, তারপর তোর সাথে কথা বলছি। ফাহাদ কোনো কথা না বলে তাড়াতাড়ি করে খাবার খেতে থাকে। তখন ফাহাদকে দেখে মনে হচ্ছিল যেন 3 মাস ধরে না খেয়ে রয়েছে, তাই এমন ভাবে খাচ্ছে। ফাহাদের খাবার স্টাইলে দেখে লোকটা মনে মনে ভাবল, সত্যি এটা মনে হয় বহুদিন ধরে খাইনি। না হলে কেউ খাবার সামনে নিয়ে এভাবে খাবার খায়? বেশ কিছুক্ষণ সময় পর খাবার শেষ করে ফাহাদ লোকটার দিকে তাকায়। কি আরো খাবার খেতে চাস নাকি? না ভাই, এখন আর লাগবে না। আপনি আমাকে এতটুকু খাবার খেতে দিয়েছেন, এটাই অনেক। আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আমি। এখন বলুন ভাই, আমাকে খাবারের বিনিময়ে কি কাজ করতে হবে? সমস্যা নেই, তুই যদি খেতে চাস তাহলে বল, আমি আরো খাবার আনানোর ব্যবস্থা করতেছি। খাবার আছে এইখানে, তুই নির্দ্বিধায় বলতে পারিস। ভাই, পরে আবার খাবো একসাথে। যদি এত খাবার খেয়ে নিই তাহলে পরের জন্য আর বাঁচবে না। আমার পেট এখন বড়। আপনি এখন বলেন আমাকে কি কাজ করতে হবে? আয় আমার সাথে, আমার টিমের সকলের সাথে তোকে পরিচয় করিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় পর এই গোডাউনের ভেতরে আরেকটা জায়গাতে নিয়ে যায় ফাহাদকে, যেখানে অনেকগুলো মানুষ কাজ করছে। তাদেরকে দেখে ফাহাদ বলল, ভাই, এরা কারা আর এরা এখানে কি কাজ করতেছে? আমাকেও কি ওদের সাথে কাজ করতে হবে? লোকটা কোনো কিছু না বলে একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে সকলকে একসাথে ডেকে ওঠে। তারপর বলতে থাকে সবাইকে উদ্দেশ্য করে, শোন, এটা হচ্ছে তোদের সাথে নতুন বন্ধু, আজকে থেকে তোদের সাথে কাজ করবে। ওর নাম হচ্ছে ফাহাদ। তোর ওর সাথে ভালো ব্যবহার করবি, কেউ ওকে মারবি না। যদি কোনো ঝগড়ার কথা শুনেছি তোদের মাঝখান থেকে, তাহলে তোদেরকে জ্যান্ত পুঁতে ফেলবো। এখানে তোরা বসের জন্য কাজ করিস, কারণ বস তোদেরকে টাকা দেয়, তাই এটার ভেতরে কোনো বিশৃঙ্খলার জন্য সৃষ্টি না হয় সেটাও তোদের দেখার দায়িত্ব। দূর থেকে একটা লোক বলে উঠল, ভাই, আপনি চিন্তা করবেন না, এখানে কোনো কিছু সমস্যা হবে না। আমরা যেমন কাজ করি এখানে, ও আমাদের মতো কাজ করবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কথাটা যেভাবে বলেছি সেভাবেই যেন মনে থাকে। যদি কোনো সমস্যা হয় তাহলে সবার আগে তোকে জ্যান্ত পুঁতে ফেলবো, তারপর যে ঝগড়া করবে তাকে। নাসির নামের ওই লোকটা ভয় পেয়ে যায়, তাই আর কিছু বলে না, শুধু মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে ফেলে। কিরে, এখানে কাজ করতে পারবি তো? কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে কারোর সাথে বাজে ব্যবহার করবে না, খারাপ ব্যবহার করবে না। এখান থেকে বাইরে গিয়ে যা ইচ্ছা করো, কিন্তু এটার ভেতরের জন্য কোনো প্রবলেম না হয়। ভাই, আপনি আমার এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করবেন না, কারণ আপনি আমাকে বাদ দিয়েছেন দুনিয়াতে। আপনার সাথে আমি কখনো বিশ্বাসঘাতকতা করব না, আর আপনার কথার অবাধ্য কখনোই হব না। আপনি যেভাবে চান আমি সেভাবেই এখানে কাজ করব, বা আপনি শুধু আমাকে বলুন কিভাবে কি করতে হবে। লোকটা মনে হয় ফাহাদের কথায় অনেকটা খুশি হয়। তারপর লোকটা ফাহাদকে ধরে নিয়ে গিয়ে একটা জায়গায় বসিয়ে একটা কাজ দেখিয়ে দেয়। সেখানে নিয়ে যাওয়ার আগে নিজেও মাস্ক পরে নেয় এবং ফাহাদকেও মাস্ক পরিয়ে দেয়। এইখানে বসে তো গ্রাম কোকেন এক একটা প্যাকেট করবি, আর সেগুলোতে সিল মারবি এভাবে, বুঝেছিস? এটাতে কোনো সমস্যা হবে না তো? আর শোন, মাস্ক খুলবি না, কিন্তু এখানে মাস্ক খুললে কিন্তু সমস্যা হবে পরে। জি ভাই, বুঝতে পেরেছি। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আর কাজ করতে আমার কোনো সমস্যা হবে না। আমি সব এখনই প্যাকেট করে দিচ্ছি। গুড, এভাবেই কাজ করতে থাক। আমি যাই, ওইদিকে আমার একটা কাজ আছে। লোকটাকে সুন্দর এগিয়ে যাওয়ার পর আবার কি মনে করে যেন পেছনে ফিরে আসে। আবার তারপর সকলকে উদ্দেশ্য করে বলে, হেই, সবাই মনোযোগ দিয়ে শুনে রাখ। 4 দিন পর আমাদের এইখানে 250 কেজি কোকেন আসবে মেক্সিকো থেকে। তারপর সেগুলোকে আবার জাপানে সেল করব। ঠিক আছে ভাই, আমি সব কিছু খেয়াল রাখবো, আপনি চিন্তা করবেন না, আপনি রিল্যাক্সে থাকেন। যদি কোনো টের বেটার হয়েছে তাহলে তোদের একটাকেও ছাড়বো না। এই লাইনে আসার পর এটা সবচেয়ে বড় ডিল হচ্ছে এই পর্যন্ত। আমি আগে কখনো এত বড় ডিল দেখিনি। সর্বোচ্চ 100 কেজি নিয়ে ডিল দেখেছি, কিন্তু 250 কেজির কোকেন এত বড় ডিল আমার সামনে হতে দেখিনি। তাই এখন রিস্ক কিন্তু অনেক বেশি। ঠিক করে কাজ করবি, নয়তো একটা কেউ বাঁচতে দিবে না বস। বস, আপনি চিন্তা করবেন না, আমি সব দিক সামলে নিব।
আপনি লিখতে থাকেন। এই, তোরা যার যার কাজে লেগে পড়, সময় নেই হাতে। আজকে যেগুলো আছে সেগুলো তাড়াতাড়ি প্যাকেট করা শেষ কর, কালকে ওইগুলো আবার নিয়ে বসতে হবে। ঠিক আছে, তাহলে তুই থাক এখানে, আমি যাচ্ছি, বুঝেছিস? আর হ্যাঁ, ওই যে নাসিরের কথা সব মনোযোগ দিয়ে শুনবে, ওর কথা মতো চলবি, বুঝেছিস? তুই এইখানে নতুন, ও যেভাবে বলবে সেভাবেই চলবি, ওর কথার বাইরে যাবি না। এখানে কিন্তু বেয়াদবি করলে তার শাস্তি অনেক কঠিন হয়, হয়তো জান যেতে পারে তোর। এখন যা করবি ভেবে চিন্তে করবি, বুঝেছিস? ঠিক আছে ভাই, আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই চলবো, ওদের কথা মেনে চলবো প্রত্যেকের। লোকটা আর কিছু না বলে সেখান থেকে উঠে চলে যায়। লোকটা চলে যাওয়ার পর নাসির ফাহাদকে ডেকে নিয়ে বলে, তুমি এই প্যাকেটগুলো ঠিক করবে, একটা একটা করে বাক্সতে রাখবে, বুঝতে পেরেছো? ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি, আমি করতে পারবো, এটা আমাকে দিন। নাসির নামে লোকটা ফাহাদকে এই দায়িত্ব দিয়ে তারপর সেখান থেকে চলে যায়। ফাহাদ আস্তে আস্তে তার পুরো কাজ শেষ করে। বিকেলবেলা এখান থেকে বের হওয়ার আগে নাসির নামের লোকটা ফাহাদকে 500 টাকা এবং কালকে আবার এই জায়গাতে আসতে বলে দেয়। ফাহাদ টাকাটা নিয়ে তারপর সেখান থেকে চলে যায়। ফাহাদ তার নিজের রুমে এসে তার ছদ্মবেশ চেঞ্জ করে নেয়। তারপর তার স্যারকে কল করে, আজকে যা কিছু ঘটেছিল সব কিছু রিভিউ দেয় তার স্যারকে এবং পরবর্তীতে ফাহাদ কী কী স্টেপ নেবে সেগুলো জানে। এক পর্যায়ে ফোন রেখে দেয়, কথা বলা শেষ করে। ফোনটা রাখার কিছুক্ষণের মাথায় বাবা কল করে। ফাহাদ ফোনটাও রিসিভ করে কানে নেয়। আজ তোমার সাথে তোমার দাদু দেখা করতে চাচ্ছে, এখনই বাড়িতে যাও, ওনারা তোমার জন্য অপেক্ষা করতেছেন। তোমাকে না করেছিলাম ওদেরকে এখনই না বলতে? আমি বলেছিলাম 1 মাস পর আমি যাব বাড়িতে। আমি কোনো কিছু বলিনি, তোমার মা কথায় কথায় বলে ফেলেছিল। তারপর তোমার দাদু তোমার সাথে যোগাযোগ করার জন্য বলতেছে। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি যে 1 মাস পর ফাহাদ ওইখানে যাবে, কিন্তু তোমার দাদু মানতেছে না, বলতেছে এখনই দেখা করতে। তুমি আর এখানে দেরি না করে তোমার দাদুর বাসায় যাও এখনই। বাসায় এখন কে কে আছে? মানে ফুফুরা আছে নাকি শুধু চাচারা? বাড়িতে সবাই আছে, তুমি সবার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু ওইখানে গিয়ে সকলকে ভালো মন্দ জিজ্ঞেস করবে, কারোর সাথে বেয়াদবি করবে না। যদি বলো আজকে ওইখান থেকে আসতে, তাহলে থেকে যেও ওখানে। আচ্ছা ঠিক আছে, আপনার সব কথাই শুনতেছি আমি, সমস্যা নেই, এটাও শুনবো। এটা বলে ফোন কেটে দেয় ফাহাদের বাবার। তারপর সে আবারও রেডি হয়ে বেরিয়ে পড়ে সেখান থেকে একটা বাইক নিয়ে। বেশ কিছুক্ষণ সময় পর ঢাকা উত্তরাতে বিশাল একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। দারোয়ান তাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কাকে চাই এখানে? গেট খোলো, আমি তোমাদের বড় স্যারের ছেলে ফাহাদ। ও স্যার, আপনি বিদেশি স্যারের ছেলে? এটা বলে দারোয়ান তাড়াহুড়ো করে গেট খুলে দেয়। তারপর ফাহাদের দিকে তাকিয়ে সালাম দেয়। ফাহাদ সেখান থেকে গেট থেকে বাইকটা টান দিয়ে একেবারে বাড়ির সামনে চলে যায়। গেট থেকে বাড়ির দূরত্বটা মোটামুটি বেশ দূরে বলা চলে। দারোয়ান আবারও গেট লাগিয়ে দেয়। বাইকের শব্দ শুনে বাড়ির ভেতর থেকে 2 জন লোক বেরিয়ে আসে, এসে ফাহাদের সামনে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করে, তুই ফাহাদ না? হ্যাঁ চাচা, আমি ফাহাদ। ফাহাদ এটা বলার সাথে সাথে ফাহাদের ছোট চাচা এবং বড় চাচা ফাহাদকে জড়িয়ে ধরে। ফাহাদের বড় চাচা ফাহাদকে ছেড়ে বলতে থাকে, এতদিনে তাহলে আমাদের কথা মনে পড়লো, তাই না? জাপানে থেকে আমাদেরকে একেবারে ভুলে গিয়েছিস। আমরা তোদের মতো এত ফর্সা নয় বলে আমাদেরকে ভুলে গিয়েছিস, তাই না? চাচা এইসব কি বলতেছেন আপনি? কোথায় বলে গেলাম? এই তো আপনাদের মাঝে চলে আসলাম, তাই না? এখন যেহেতু এসেছি আর যাচ্ছি না এত তাড়াতাড়ি, বুঝেছেন? আবার অনেক দিন আপনাদের সাথে থাকা হবে এখানে। তুই বলতো, এই আজকে আবার কত বছর পর তুই বাংলাদেশে আসলি বল আমায়? মাঝখান দিয়ে তোর বাবা, তোর মা, তোর বোন কতবার বাংলাদেশে আসা যাওয়া করেছে, কিন্তু তুই একবারও আসতে না, এইখানে কেন? চাচা, তুমি তো জানোই আমার পড়াশোনা ছিল ওই সময়, সেই জন্য বাংলাদেশে আসতে পারিনি। ওই সময় আপুর পড়াশোনা প্রায় শেষের দিকে ছিল, সেজন্য আপু বাংলাদেশে আসতে পেরেছিল আর আমি আসতে পারিনি। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে অজুহাত দেওয়ার। এখন চল তাড়াতাড়ি যাওয়া যাক, ভিতরে সবাই তোর জন্য অপেক্ষা করতেছে, বুঝেছিস? হ্যাঁ, সাই তো তোকে তো এতক্ষণ ধরে বাইরে দাঁড় করে রেখেছে, তার জন্য সরি। এখন চল তাড়াতাড়ি ভিতরে যাই। তারা 3 জন আর কোনো কিছু না বলে সোজা ফাহাদকে নিয়ে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে দেখে প্রথমে সোফার মধ্যে বসে আছে বৃদ্ধ একজন লোক এবং একজন মহিলা। তাদের দুজনকে ঘিরে আরও 4টা ছেলে মেয়ে বসে আছে।
প্রথম ছেলেটার বয়স হবে 18 বা 19, দ্বিতীয় ছেলেটার বয়স হবে 12 কিংবা 13, এবং প্রথম মেয়েটার বয়স হবে 14 কি 15, আর দ্বিতীয় মেয়েটার বয়স হবে 7 কি 8। বাবা দেখো কে এসেছে এখানে। তোমার বড় ছেলের বড় ছেলে এসেছে, তোমার বড় নাতি ফাহাদ। ও বাংলাদেশে এসে বাইরে থেকেছে আমাদের সাথে না থেকে। এখন তুমি ওর বিচার করো, কি বিচার করবে ওর। ফাহাদ আস্তে আস্তে তার দাদুর কাছে এগিয়ে যায়। তারপর তার দাদুর কাছে বসে তার দাদুর হাত ধরে জিজ্ঞেস করলো, কেমন আছো দাদা দাদু? কি করে ভালো থাকবো দাদা ভাই, বলো তুমি। তোমার বাবা সেই কবে আমাদের থেকে দূরে গিয়েছে, এখনও পুরোপুরিভাবে বাংলাদেশে আসতেছে না। এখন নাকি শুনলাম ওইখানে পার্মানেন্ট হয়ে গিয়েছে, কয়েক বছর হয়েছে, আর নাকি বাংলাদেশে আসবে না কখনো, একেবারে কিছুদিন পর পর আসে, কিন্তু এখন এটাও আসে না। তুমিও বাংলাদেশে এসেছো, কিন্তু দাদুর বাসায় থাকো না, বাইরে থাকো। এমন করলে আমাদের সাথে কি করে ভালো থাকি বল। দাদা ভাই, আমার একটা কাজ ছিল সত্যি, সেই জন্য আমাকে বাইরে থাকতে হচ্ছে। 1 মাস পর আমি সত্যি বাড়িতে থাকবো, এখানে থাকবো, কাউকে বলতে হবে না, তখন দেখো। আচ্ছা দাদা ভাই, তোর এমন কি কাজ যার জন্য তোকে বাইরে থাকতে হচ্ছে? আমাদেরকেও বল একটু, আমরা শুনি। কি এমন কাজ যেটা তুই আমাদের বাড়িতে থেকে করতে পারবি না, তোকে বাইরে থাকতে হবে? দাদিমা, সেটা তো এখন তোমাদেরকে বলতে পারবো না, সময় হলে ঠিকই জানবে তোমরাও। বলতেছি তো, 1 মাস পর থেকে যতদিন থাকবো বাংলাদেশে, ততদিন এই বাড়িতেই তোমাদের সাথেই থাকবো। 1 মাসের মধ্যেও তোমাদের সাথে এসে দেখা করে যাব, চিন্তা করো না। আচ্ছা এখন বলো, ফুফি কোথায় আর চাচিরা কোথায়? ওদের সাথে দেখা করি। তোর ফুপি একটু বাইরে গিয়েছে নিতুকে নিয়ে। নিতু আগে কি কেনাকাটা করবে সেইগুলো আনতে। যদি জানে তুই এসেছিস বাংলাদেশে, তাহলে সবকিছু ফেলে এখনই চলে আসবে সেখান থেকে। এদিকে দেখ, এটা হচ্ছে তোর ফুপির বড় ছেলে ফাহিম, আর এটা হচ্ছে আমার মেয়ে ফাহিমা, আর এটা হচ্ছে তার বড় চাচার ছেলে ফারহান। আর নিতু বাইরে গিয়েছে তার ফুপির সাথে। কেমন আছো ভাইয়া? তোমাকে অনেক দেখেছি ছবিতে, কিন্তু বাস্তবে দেখিনি। আজকে প্রথম দেখলাম বাস্তবে। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোরা সকলে কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই, জ্যাঠা জেঠি আসেনি? না, তারা আসেনি, শুধু আমি এসেছি। ভাইয়া, তুমি কতদিন থাকবে এখানে? আমাদের সাথে থাকবে না তুমি? আমাদের বাড়িতে থাকো প্লিজ, বাইরে যেও না। হ্যাঁ, তোদের সাথে থাকবো, তুই চিন্তা করিস না। কিছুদিন বাইরে থাকবো এখন, তারপর একেবারে তোদের সাথে থাকবো যতদিন বাংলাদেশে থাকবো। অনেক দিন থাকবো বাংলাদেশে তোদের সাথে। ভাইয়া, তুমি আসার সময় আমাদের জন্য কি নিয়ে এসেছো? আমাদের চকলেট কোথায় ভাইয়া? আমরা কিন্তু তোমাকে চকলেট ছাড়া বাড়িতে জায়গা দিব না। তোদের জন্য চকলেট না আনলে আর কার জন্য আনবো? তোরাই তো আমার ছোট ভাই বোন। ওই ব্যাগের মধ্যে তোদের জন্য সব ধরনের চকলেট রয়েছে, যার যতগুলো লাগে, যতটা লাগে, যেটা লাগে সবাই সবার মতো করে নিয়ে নে। তুমি সত্যি বলতেছো ভাইয়া? এত বড় ব্যাগের মধ্যে সব চকলেট শুধু? হ্যাঁ, বাবা বলেছে তোরা নাকি অনেক চকলেট পাগল, সেই জন্য তোদের সবার জন্য সব আইটেমের সব ব্র্যান্ডের চকলেট নিয়ে এসেছি। এখন যা গিয়ে খেয়ে দে কেমন চকলেটগুলা, তারপরে সে কমেন্টস করো। ফাহিম, ফারহান, ফাহিমা তারা 3 জন মিলে তাড়াতাড়ি করে ওই ব্যাগটার কাছে গিয়ে ব্যাগ থেকে একটা একটা করে চকলেট বের করতে থাকে। তারপর একে একে প্রত্যেকটা চকলেট বের করে 4 জন 4 জনের মতন চকলেটগুলো ভাগ করে নেয়। কি রে, ওদের জন্য এত চকলেট আনলি কেন? চকলেট কি জাপানে কম পড়েছিল নাকি? সেই জন্য শুধু এই কয়টা এনেছিস? চাচা, চকলেট আমি কিনিনি, চকলেট বাবা কিনে দিয়েছে এবং প্যাকেটও বাবা করেছে, আর আমি শুধু এখানে বয়ে নিয়ে এসেছি, এতটুকুই। ওরা সবাই নাকি চকলেট পছন্দ করে, সেই জন্য বাবা নিজের হাতে গিয়ে মার্কেট থেকে চকলেট কিনে নিয়ে এসেছে। বুঝলাম, তাই বলে এত চকলেট নিয়ে আসবে ওদের জন্য? এরা তো এমনিতেই চকলেট পেলে ভাত না খায়, আবার এত এত চকলেট আল্লাহ জানে কতদিন শেষ করবে। তুই কি বললি কতদিনে, তাই না? দেখ কালকে এই এমন টাইম পর্যন্ত থাকে কিনা, তারপর বলিস। ফাহাদ, তুই খেয়ে এসেছিস নাকি? খেতে লাগেনি? খেয়ে নিয়ে এখন বাড়িতে। ফাহাদকে খাবার দিতে বলো তোরা। আরে এই বাড়ির সবার সাথেই তো দেখা হলো, ওর চাচিদের সাথে দেখা হয়নি। চল তোকে চাচিদের সাথে দেখা করিয়ে নিয়ে আসি রান্নাঘর থেকে। সেখান থেকে ফাহাদকে নিয়ে রান্নাঘরে চলে যায় ফাহাদের ছোট চাচা। সেখানে গিয়ে দেখতে পায় 3 জন মহিলা কাজ করছে রান্নার।
এখানে গিয়ে দাঁড়িয়ে ফাহাদের ছোট চাচা বলে উঠল, ভাবি দেখো এটা কাকে ধরে নিয়ে এসেছে, তোমাদের বড় ভাইয়ের ছেলে, বড় ছেলে। ও বাংলাদেশে এসেছে কালকে, বুঝেছো? আমাদেরকে একবারও জানায়নি। ভালো তো ভাবির মুখ দিয়ে এই কথাটা বের হয়ে গিয়েছিল, তারপর ভাইয়াকে চাপ দিয়ে ওকে আনিয়েছি বাবা। বড় চাচি ছোট চাচি সেখান থেকে উঠে এসে ফাহাদের কাছে দাঁড়িয়ে ফাহাদের গালে হাত দিয়ে বড় চাচি বলে উঠল, বাহ, আমার বাবা তো অনেক বড় হয়ে গিয়েছে। সেই ছোট্টবেলায় এসেছিস আমার বাবাটা আমাকে দেখতে, তারপর আর আসেনি। আমার কথা মনে পড়েনি? মনে পড়বে না কেন চাচি, মনে পড়েছে সবসময়, শুধু সময়ের জন্য আসতে পারেনি। সেখানে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই এত কিছু খেয়াল ছিল না। এখন আমি বড় চাচি হয়ে গেলাম। ছোট সময় যখন আসছে তখন তো আমাকে বড় মা বলে ডাকতি তখন, আর ওকে ছোট মা বলে ডাকতি, আর এখন আমরা চাচি হয়ে গেলাম, তাই না? আচ্ছা সরে, ঠিক আছে, আর বলবো না। এখন বলো বড় মা ছোট মা, তোমরা কেমন আছো সেটা বলো। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ছোট মা। বড় মা, তুমি কি কথা বলবে না আমার সাথে? তুই জাপানে থেকে কালকে বাংলাদেশে এসেছিস, আমাদের বাসায় না এসে তুই বাইরে নাকি থাকতে চাইছিস। আমাদের সাথে থাকলে কি এমন কাজ তুই করতে পারবে না? সেটা আমাকে বল, এক্ষুনি বলবি। বড় মা, এটা নিয়ে রাগ করো না, বুঝেছো? যাও, তোমাকে কথা দিলাম 20 দিন পর আমি এখানে এসে থাকবো। তোমাদের সাথে যতদিন পর্যন্ত বাংলাদেশে থাকবো ততদিন পর্যন্ত এইখানে থাকবো। কালকে একদিন চলে গিয়েছে, 20 দিনের মধ্যে মনে রাখিস কিন্তু। আর মাত্র 19 দিন সময় তোর হাতে। 19 দিন পর যেখানে ইচ্ছা সেখানে যাবি, কিন্তু বাড়ি থেকে বাড়িতে থাকবে। আমার কথা বুঝতে পেরেছিস তুই? হ্যাঁ বড় মা, বুঝতে পেরেছি এবং মনেও থাকবে, কথা দিচ্ছি। কিরে, তুই এখানে দাঁড়িয়ে কি দেখতেছিস? আর বলো না, ওদের মা ছেলের কাহিনী দেখতেছি। অভিনয় যে কত প্রকার ও কি কি, ওদেরকে না দেখলে বোঝা যেত না। বড় মা ছোট চাচাকে উদ্দেশ্য করে বলল, 4টার বাপ হয়েছিস, এখনো ফাইজলামি বন্ধ করিসনি? আর কবে করবি? বয়স হচ্ছে, আস্তে আস্তে বুড়ো হচ্ছিস, তারপর এইসব ফাজলামি শয়তানি ছাড়িসনি। তুই বুড়ো হয়েও যদি এখন ফাজলামি করতে পারিস, আমি এই বয়সে এসেও তোকে পিটাতে পারবো, বুঝিনিস কিন্তু। ভাবি তুমি সব সময় এমন করো কেন? শুধু শুধু পিটাতে হবে কেন? আমি তো একটু মজা করেই বললাম এই কথাটা, তাই বলে কি এইসব হুমকি ধমকি দিবে? যাও, তোমাদের সাথে থাকবোই না, আর চলে যাচ্ছে এখনই বাহিরে। আসার সময় রোস্টের আর বিরিয়ানির মশলা নিয়ে আসবি, সেই দুটো শেষ হয়ে গিয়েছে। আমার ছেলে এসেছে বাড়িতে, ওকে ভালো মন্দ দিয়ে খাওয়াবো আমার নিজ হাতে। আমি রাগ করে বাড়ি থেকে যাচ্ছি কই, আমাকে আটকাবে না? তা না করে আরো উল্টা কাজে দিয়ে দিচ্ছে আমায়। বাহ, ভালোই তো, আমি কোন জগতে বসবাস করি। এত অভিনয় না করে এখন যেটা বলছে তোর ভাবি সেটা কর গিয়ে যা। ফাহাদ, খিদে পেয়েছে? না হয় অল্প কিছু খেয়ে তারপর রুমে গিয়ে একটু শুয়ে পড়, কালকে যাবে এখান থেকে। এইখানে আজকে রাতটুকু থেকে সকালে না হয় চলে যাস। আচ্ছা ঠিক আছে চাচা, তাই হবে। আমার এখন খিদে পাইনি, একেবারে রাতের বেলা খাবো। এখন আমাকে আমার রুম দেখিয়ে দাও, আমি গিয়ে একটু ঘুমাবো। চল আমার সাথে, ওই বাড়ি তৈরি হওয়ার পর চল আমার সাথে। এই বাড়ি তৈরি হওয়ার পর থেকে তোর জন্য যে রুমটা রাখা হয়েছিল সেটাই তোকে নিয়ে যাচ্ছি। ভাবির কথায় যখন শুনলাম তুই বাংলাদেশে এসেছিস, তখনই কাজের মেয়েকে দিয়ে তোর পুরো রুম পরিষ্কার করিয়েছি। ফাহাদের বড় চাচা ফাহাদকে নিয়ে বেশ কিছুক্ষণ সময় হাঁটার পর দুতলাতে একটা রুমের সামনে নিয়ে যায়। তারপর দরজার ছিটকিনি খুলে ভেতরে ঢুকে দেখে রুমটা অনেক বড়। রুমটার ভেতর একটা বাথরুম, একটা বেড, একটা ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ড্রব, একটা শার্ট রাখার মতো আলমারি। তুই হঠাৎ করে বাংলাদেশে আসবে জানলে আরো এইগুলো চেঞ্জ করে নতুন ফার্নিচার এনে রাখতাম, কিন্তু তুই আসবি সেটা আমরা জানতামই না, তাই এসব আগের ফার্নিচারই রয়ে গেছে এই ঘরে এখনো। কালকে নতুন ফার্নিচার আনার ব্যবস্থা করতেছি। চাচা, এত কিছু দরকার নেই।
আমি এইভাবেই কমফোর্টেবল ফিল করছি। তোমাদেরকে শুধু শুধু অযথা এত বাড়াবাড়ি করতে হবে না, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ঘুমা, আমি নিচে যাচ্ছি। আর রাতে ডাক দিলে চলে আসবি। নিচে খাওয়ার জন্য সবাই একসাথে বসে খাবার খাবো। আচ্ছা ঠিক আছে চাচা, আমি এখন একটু ঘুমিয়ে নিই। রাতে আমাকে খাবার সময় ডাক দিও তো, আমি নিচে চলে যাব। ফাহাদের চাচা ওকে বলে সেখান থেকে চলে যায় আর তার নিজের ঘরের দরজা বন্ধ করে। তারপর ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। ফাহাদ উপরে যাওয়ার বেশ কিছুক্ষণ সময় পর তার ফুপি এবং নিতু আসে মার্কেট থেকে। ওদেরকে দেখে ফাহিম দৌড়ে গিয়ে ওদের হাত থেকে ব্যাগ নিয়ে নিতুকে বলল, আপু জানো, ফাহাদ ভাই এসেছে বাংলাদেশে। কালকে নাকি বাংলাদেশে এসেছে, আমাদের বাসায় আসেনি। উনি নাকি বাইরে থাকতেছেন। 1 মাস পর আমাদের সাথে এসে নাকি থাকবে। ফাহাদ এসেছে বাংলাদেশে, তুই কি করে জানলি? আহ মা, কি বললাম তোমাদেরকে একটু আগে। ভাইয়া বাড়িতে এসেছে, এখন উনি ওনার রুমে গিয়ে ঘুমোচ্ছে। ফুপি দৌড়ে তার বাবা মায়ের কাছে যায়। এখানে গিয়ে ফাহাদের দাদাকে জিজ্ঞেস করলো, বাবা, ফাহাদ নাকি এসেছে? সত্যি ফাহাদ এসেছে এখানে? হ্যাঁ, এসেছে ফাহাদ। কালকে বাংলাদেশে এসেছিল। বাংলাদেশে এসে আমাদের বাসায় না উঠে ও নাকি কোনো হোটেল নিয়ে উঠেছে। তোর ভাবি কোথায় কোথায় কথা বলে ফেলে, তারপর তোর ভাইয়াকে ইচ্ছে মতো কথা শুনিয়ে ফাহাদকে বলে এখানে পাঠাতে। 2 ঘন্টার মতো হবে ফাহাদ এসেছে এখানে। এখন কোথায় ফাহাদ? ওকে দেখতে পাচ্ছি না কেন? সকলে এখানে, তাহলে ফাহাদ কই? নাকি ও আবার এখান থেকে চলে গিয়েছে? আরে চিন্তা করিস না, তোর ছেলে উপরে ঘুমাচ্ছে, রাতে উঠবে। তোর ছেলে এসে তোর কথা জিজ্ঞেস করেছিল তুই কোথায়। মা, ভাইয়াকে এখন ডেকে দিব নিচে আসতে তোমার সাথে দেখা করতে? না, এখন ডাকতে হবে না, এখন ডাকার দরকার নেই। ও ঘুমাচ্ছে, ওকে ঘুমাতে দে। রাতে একেবারে দেখা করব। আমরা চাই এখন গিয়ে ফ্রেশ হয়ে আসি। নিতু চল, অনেক ক্লান্ত তুই, গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা ঠিক আছে ফুপিমণি, তুমি যাও, আমিও চলে যাচ্ছি আমার রুমে। এই ফাহিমা, আমার সাথে আমার রুমে, তোরাও আয় আমার সাথে। তারপর নিতু ওদেরকে নিয়ে ওর সাথে ওর রুমে চলে যায়। ফুপি চলে যায় ফুপির রুমে। নিতু তার রুমে গিয়ে ওদেরকে নিয়ে দরজা অফ করে দিতে বলে ফাহিমকে। ফাহিম দরজা অফ করে দিয়ে এসে 4 ভাই বোন মিলে বিছানার মধ্যে বসে। তারপর নিতু ফাহিমকে জিজ্ঞেস করতে থাকে, তোদের ভাইয়া আসার সময় কী নিয়ে এসেছে রে তোদের জন্য? তোদের হাতে তো কোনো কিছু দেখতে পেলাম না। যেহেতু 2 ঘন্টা আগে এসেছে, তার মানে তোদেরকে এখনও কোনো কিচ্ছু দেয়নি? আরে না আপু, কি বলো তুমি? ভাইয়া আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আমাদের জন্য 1 লাগেজ বড় চকলেট নিয়ে এসেছে, সেটা তুমি কল্পনাও করতে পারবে না। আমরা ইচ্ছে মতো খেয়েও শেষ করতে পারবো না, এত এত চকলেট। আর কি মজা খেতে তুমি জানো না। তোরা চকলেট সকলে মিলে পেয়েছিস? হ্যাঁ আপু, আমরা সকলে চকলেট পেয়েছি। সবার আগে আমি জিজ্ঞেস করেছি চকলেটের কথা। তারপর ভাইয়া বলল যে লাগেজের ভেতরে চকলেট আছে, সেখান থেকে নিয়ে নিতে। পরে আমরা 4 জন মিলে খুলে ভাগ করে নিই 4 মতো করে। ফাহিম ভাই বেশি নিয়েছে আমাদের বড় বলে। আমি বাড়িতে নেই বলে তোরা 4 জন মিলে ভাগ করে নিয়েছিস তোদের মতো করে, তাই না? এক্ষুনি সবার কাছ থেকে আমার জন্য চকলেট নিয়ে আসবি, নয়তো আমি কিন্তু দাদুর কাছে বিচার দিব। আপু, তুমি তো বড় হয়ে গিয়েছো, তুমি আর চকলেট খেয়ে কি করবে? বড়দেরকে চকলেট খেতে হয় না, চকলেট খায় ছোটরা, যেমন আমরা এখনো ছোট, সেই জন্য আমরা খাবো। তুমি নিজে আমাদেরকে চকলেট এনে বাইরে থেকে খাওয়াবে, তাও আমাদের সাথে এমন করবে না। এই তুই চুপ কর, তুই মাত্র আমার থেকে 2 বছরের ছোট, এতটাও বড় না। একটা ছেলে হয়ে এত বড় দামড়া হয়ে কিসের চকলেট খাস এখনো? তোর দাঁত সবগুলো ফেলে দিব আমার চকলেট না পেলে, কিন্তু সব নাটের গুরু তুই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাগ করতে হবে না, আমি তোমার চকলেট নিয়ে আসতেছি। এই তোরা চল আমার সাথে, যার যার কাছ থেকে চকলেট নিয়ে আসবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু পর যা তোরা। এখন আমার কথা শোন, তোদের ভাইয়া দেখতে কেমন রে? মানে পেট মোটা নাকি টাকলা, কোনটা? ইস আপু, তুমি এগুলো কি বলো? ভাইয়া মাথা করা চুল। তুমি ভাইয়াকে দেখলে বুঝতে পারবে, ভাইয়ের মতো সুন্দর ছেলে আমি হয়তো খুব কমই দেখেছি। কি লোক, প্রথম দেখাতে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। আমার বিশ্বাস তুমিও ক্রাশ খাবে ভাইয়াকে দেখে। দেখে নিও, আমার কথা মিলিয়ে নিও।
আমার বইয়েই গেছে তোদের ভাইকে দেখে ক্রাশ খেতে আর প্রেমে পড়তে। আমি এসব ক্রাশ টাশ খাই না, বুঝেছিস তোরা? আচ্ছা এখন তোরা যা এখান থেকে, আমি একটু ফ্রেশ হয়ে রেস্ট করব, অনেক ক্লান্ত। ফুপির সাথে পুরা শপিং মল ঘুরতে হয়েছে। আমি আর কখনো ফুপির সাথে শপিংয়ে যাব না। ওনার এক দোকান থেকে আরেক দোকান, আরেক দোকান থেকে আরেক দোকানে, এইভাবে করতে করতে আমার পায়ের হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। আচ্ছা আপু, তাহলে ঠিক আছে, তুমি রেস্ট করো, আমরা আসছি। এই চল, সকালে চল, আপু এখন রেস্ট করবে, আমরা পরে আসবো। তারপর ফাহিম ওইখান থেকে সকলকে নিয়ে সেই রুম থেকে বেরিয়ে পড়ে। ওরা চলে যাওয়ার পর মিতু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। বিছানায় শুয়ে ভাবতে থাকে, আমার হার্টবিট যে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে আপনাকে সামনাসামনি দেখবো বলে। ফোনে আপনার পিক দেখে সবাই প্রেমে পড়ে গিয়েছিল আপনার। এত বছর নিজের দিক থেকে একতরফা ভালোবেসে এসেছি আপনাকে। আপনি কি আমায় ভালোবাসবেন? আমি কি আপনার ভালোবাসা আদায় করতে পারবো? কতটা বছর ধরে আপনাকে আমি বুকের মধ্যে পুষে রেখেছি। আপনি যদি জানতেন তাহলে আমার কথায় উঠতে বসতে আমার কথা শুনতেন শুধু। নিতু এসব চিন্তা করতে করতে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এক সময় রাত 9টায় এসে নিতুকে ডেকে যায় ফাহিমা। আপু তাড়াতাড়ি খেতে এসো, বাবা বড় বাবা সকলে বসে আছে তোমার জন্য। তাড়াতাড়ি উঠে এসো, তোমার জন্য অপেক্ষা করছে। তুমি গেলে সকলে খেতে বসবে। আমি যাচ্ছি, তুমি চলে এসো তাড়াতাড়ি। তুই যা, নিচে গিয়ে বল সবাইকে খাবার খাওয়া শুরু করতে। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি 2 মিনিটের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি এসো, আমি গিয়ে বলতেছি সকালকে। এটা বলে ফাহিমা চলে আসে এখান থেকে, চলে যায় নিচে। ফাহিমা নিচে গিয়ে সকলকে বলে নিতুর কথাগুলো। ভাই আমি যে ফাহাদকে ডেকে নিয়ে আসি, ও নিজেও তো ঘুমাচ্ছে তাই না? হয়তো এখনো ঘুম থেকে উঠতেই পারেনি। আমি গিয়ে ডেকে নিয়ে আসি ওকে। আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসবি কিন্তু। ছোট চাচা আর কোনো কথা না বলে শুধু চলে যায় ফাহিমের কাছে। ফাহিমের রুমের দরজা খোলা ছিল, সেজন্য আর কষ্ট করতে হয়নি। সোজা ভেতরে ঢুকে গিয়ে ফাহাদের কাছে দাঁড়িয়ে ডাকতে থাকে, কটা বাজে যাচ্ছে? এখনই চেঁচামেচি করতেছ কেন? রাত 9টা বাজতেছে, সবাই তোর জন্য অপেক্ষা করতেছে। তুই গেলে সকলে খেতে বসবে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আয়, আমি এখানে বসতেছি, ফার্স্ট কর। 9টা বেজে গিয়েছে রাত? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এটা বলে ফাহাদ একটা টি শার্ট নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। সেখান থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। বাজান আমাদের বৌমা আসবে কবে? যে লোক নিয়ে থাকেন সব সময় গার্লফ্রেন্ড কয়টা রানিং চলতেছে। ফাহাদ তার ছোট চাচার দিকে একটু তাকিয়ে থেকে তারপর একটু হেসে উত্তর দিল, চাচা আমি শুনেছিলাম তুমি বাচাল বেশি কথা বলো, এখন সেটা হাতে নাতে সামনাসামনি প্রমাণ পেয়ে গেলাম। আচ্ছা তুমি জানতে চাচ্ছ আমি প্রেম করা করি তাই না? শোনো, আমার দ্বারা এসব প্রেম ভালোবাসা সম্ভব না, বুঝেছ? আমি মেয়েদের দিকে 10 হাত দূরে থাকি সবসময়। তবে একটা পছন্দ আছে, সেটা সময় হলে তোমরা জানবে। বিয়ে ওটা কি করব? তুই আমাকে অপমান করলি? আচ্ছা বাদ দে, এটা কোনো ব্যাপার না। এখন বল মেয়েটা কে, শুনে রাখি। তুই আমাকে বন্ধু ভেবে বলতে পারিস, আমি কাউকেই বলবো না এবং সাহায্য করব ফটাতে। বিয়েতেও সাহায্য করব, যেন বড় ভাই না করতে না পারে। আরে কি বলতেছ? আমি তোমাকে অপমান করতে যাব কেন? শুধু শুধু আমি শুধু সত্যিটাই বলেছি। আর সব কিছু সব সময়ের মতো হয়, সময়ের আগে কোনো কিছু হয় না। এখন তুমি আমাকে 1000বার বললেও আমি নামটা বলতে পারবো না, তোমরা বুঝবেও না। তাই এখন আর কোনো কথা না বলে নিচে চলো, সকালে যেহেতু বসে আছে গিয়ে খাবার খাই। ফাহাদ এবং ছোট চাচাকে কথা বলতে বলতে নামতে দেখে সকলে ওদের দিকে তাকায়। সকলের দৃষ্টি অনুসরণ করে নিতু ওর দিকে তাকায়, ওদের দিকে তাকায়। এক দৃষ্টিতে তাকিয়ে দৃষ্টি আটকে যায়। ফাহাদের পরনে সাদা টি শার্ট এবং ব্ল্যাক ট্রাউজার, মাথার চুলগুলো পেছনে সেট করা। এটা দেখে মিতু আবারও নতুন করে কয়েকশোবার ক্রাশ খেয়ে ফেলে এক দেখায়। নিচে এসে ফাহাদ যখন নিতুর অবস্থা বুঝতে পারে তখনই গলায় ঝাড়া দেয়। তারপর তাদের চেয়ারে ছোট চাচা বসে পড়ে। তখনই ফুপি কোথা থেকে এসে যেন ফাহাদকে জড়িয়ে ধরে। কেমন আছিস বাবা? এই মায়ের কথা কি তোর কখনো মনে পড়ে না? এতগুলো বছর তুই আমার থেকে কিভাবে দূরে থাকলি? ছোটবেলায় তো আমিই তোকে বড় করেছিলাম, তাই না? ছোটবেলায় তো আমাকে ছাড়া কোনো কিছুই বুঝতি না। এখন বড় হয়ে গিয়েছিস, সেই জন্য আর ফুপি মার দরকার নেই, তাই তো? ওখানে গিয়ে একটা বারও কল করিসনি আমায়। আমি কল করলেও তোকে ওই সময় বাড়িতে পেতাম না। ফাহাদ তার ফুপি মনিকে জড়িয়ে ধরে তারপর বলতে থাকে,
ফুফিমণি, তোমাকে কি করে বলে যায় বলো? তুমি তো আমার দ্বিতীয় মা। ওইখানে তো জানোই সব কিছু পড়াশোনা নিয়ে কতটা ব্যস্ত ছিলাম, আর বাংলাদেশে আসতে পারানি ওইসব কিছুর জন্যই। এসএসসির পর থেকে বাবার ব্যবসাতে একটু বসতে শুরু করি, তখন থেকে তো আরও সময় হয়নি। ওই যে দেখো, এখন তো চলে এসেছি তোমাদের কাছে, তাই না? এবার অনেক দিন দেখা যাবো তোমাদের সাথে। হ্যাঁ, এখন কথাই তো বলবি, তাই না? কত অজুহাত দিবি? শোন, এখন থেকে বাংলাদেশে যতদিন থাকবি ততদিন এই বাড়িতে থাকবি। এখান থেকে কোথাও যাবেন না। তোর নিজের বাড়ি থাকতে তুই কেন গিয়ে হোস্টেলে থাকবি? আমরা এখনো বেঁচে আছি, আমরা মরে গেলে তারপর গিয়ে হোস্টেলে থাকিস, এখন না। ফুফিমণি, এমন করো না প্লিজ। শুধুমাত্র 20 দিন পর আবার এখানে চলে আসবো। তারপর যতদিন বাংলাদেশে থাকবো ততদিন এইখানেই থাকবো। 20 দিনের ভিতর একটা কাজ কমপ্লিট করতে হবে, সেই কাজটা কমপ্লিট করার পর এখানে চলে আসবো। আচ্ছা, কথা পরে বলা যাবে, এখন খেয়ে নাও। সকালে খাবার খাওয়ার শেষে পরে না হয় কথা বলো। তোমরা যত ইচ্ছা তত এখন সকালেই খাবার খেতে আসো। কিরে নিতু, তোর ভাইয়াকে জিজ্ঞেস করিস না কেন কেমন আছে? নিতুর মায়ের কথা শুনে নিতু মনে মনে বলল, কে ভাইয়া? ওনাকে আমি কখনো ভাইয়া মানি না। উনি বড়জোর তোমার মেয়ের জামাই হতে পারে, এর চেয়ে বেশি কিছু না। এসব ভাইয়া টাইয়া তো কখনোই না। তারপর মুখে বলল, কেমন আছেন আপনি? এই কথাটা কাঁপতে কাঁপতে বলল নিতু। নিতুর কথা বলা শেষ করার সাথে সাথে নিতুর মা বলে উঠল, কি রে, এটা তোর ভাইয়া হয়? তুই ওকে এমনভাবে ডাকতেছিস কেন? বেয়াদব হয়ে গিয়েছিস অনেকটা। তারপর টেবিলে আর কেউ কোনো কিছু না বলে সবার খাবার দিকে মনোযোগ দেয়। সামনে ফাহাদ, তাই নিতু ঠিকমতো খেতে পারছে না, এটা ফাহাদ খেয়াল করে। তাই ফাহাদ তাড়াতাড়ি করে খেয়ে উঠে সোফার মধ্যে গিয়ে বসে পড়ে। তারপর নিতু আস্তে আস্তে খেতে থাকে। খাবার খাওয়া শেষে সবাই যার মতো নিজের রুমে চলে যায়। ফাহাদ ভাবছে একটু ছাদে যাবে, সেজন্য আর দেরি না করে সোজা ছাদের উদ্দেশ্যে রওনা দেয়। ছাদে গিয়ে দেখতে পায় ছাদের একপাশে ফুলের চারাগুলোর সাথে কে এক যেন এসে বসে আছে, সামনের দিকে মুখ করে আর বিড়বিড় করছে। ফাহাদ অনেকটা সামনের দিকে এগিয়ে যায় কি বলছে সেটা শোনার জন্য, এবং ফাহাদ অনেকটা সার্থক হয় কি বলছে সেটা শুনতে পায় আস্তে আস্তে। কেন আপনি আমার মনের কথা বুঝতে পারেন না? এতগুলো বছর ধরে আপনাকে এই বুকের মধ্যে পুষে রাখতেছি একতরফা ভালোবাসা দিয়ে, সেটা কি আপনি কখনোই বুঝবেন না? সবার ভালোবাসার মতো কি আমার ভালোবাসা পূর্ণতা পাবে না? আমি তো কখনো আপনার সামনে ভালোবাসার দাবি নিয়ে যেতে পারবো না। কেন পারবে না? শুধু ভালোবাসলেই হয় না, বুঝেছো? ভালোবাসা প্রকাশ করার মতো সাহসটাও বুকের মধ্যে পুষতে হয়। হঠাৎ করে পেছনে একজন পুরুষের গলা শুনে অনেকটা চমকে ওঠে নিতু। তারপর তাড়াতাড়ি করে পেছনে ঘুরে দেখতে পায় সেই পুরুষটার কেউ না, তারই কাঙ্ক্ষিত পুরুষ ফাহাদ। ফাহাদকে দেখে নিতু অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ে। নিতু সেখান থেকে উঠে চলে যাচ্ছিল, তখনই ফাহাদ নিতুর হাতটা শক্ত করে ধরে, তার কোলে নিয়ে বসাই। তারপর এই কাণ্ডে নিতু অনেকটা হতবাক হয়ে যায়। তারপর এখান থেকে মুচড়ি করে ছোটার চেষ্টা করে। আজকে কত বছর পর দেশে এসেছি জানো? ঠিক 12 বছর পর আজ দেশে আসলাম। এতদিন চাইলে আসতে পারতাম, কেন আসেনি জানো? 12 বছর আগে যখন দেশে এসেছিলাম আমার বয়স ছিল তখন 12 বছর। তখন 8 বছরের একটা মেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলেছিল, ফাহাদ ভাই আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি চলে গেলে আমি মরে যাব। মেয়েটা কাঁদতে কাঁদতে সেদিন আমার বুকে বলেছিল। এদিন আমরা জাপান চলে যাচ্ছিলাম। যাওয়ার আগে মেয়েটা আমার সাদা শার্টটা ভিজিয়ে ফেলেছিল কান্না করতে করতে। সবাই শুধু দেখেছিল মেয়েটার কান্না, আমার কান্না কেউ দেখেনি, আমি কাউকে দেখতে দিইনি। আমি জানতাম না মেয়েটার কথার মধ্যে কী ছিল। সে বলেছিল সে আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি শুনেছিলাম ও আমাকে ছাড়া বাঁচবে না। ও বলেছিল মরে যাবে আমি চলে গেলে। আমি ভেবেছিলাম সারা জীবন ওর বেঁচে থাকার কারণ হয়ে আসবো। এতদিন সেই মেয়েটাকে বড় হওয়ার জন্য অপেক্ষায় ছিলাম। আজ সেই মেয়েটা 20 বছরে এসে পা দিয়েছে। ইনশাল্লাহ আর কয়েকটা দিন তারপরই তাকে একেবারে নিজের করে নেব। তার কাছ থেকে দূরে থাকা সম্ভব নয়। আর এই 12টা বছর অনেক কষ্টে তার থেকে দূরে থেকেছে। এবার যেহেতু তার সামনে চলে এসেছি আর যাব না। ফাহাদের এতগুলো কথা শুনে নিতো অনেকটা আন্দাজ করতে পারে সে মেয়েটাও ও ছাড়া আর কেউ না। তারপর অভিমানের ফাহাদের বুকে মুখ লুকিয়ে ফাহাদকে জিজ্ঞেস করলো, তাহলে এতদিন আমার সাথে যোগাযোগ করেনি কেন? এত বছর একবারও আমাকে কথা বলার সুযোগ দেননি, কিংবা আপনি কিছু বলেননি কেন?
হয়েছে, বললাম তো বড় হওয়ার অপেক্ষা ছিলাম। ওই সময় হয়তো যদি তোর সাথে কথা বলতাম, তুই বায়না করতি, তোর কাছে আসতাম, একবার দেখা করতাম। আর এটা করলে আমি আর যেতে পারতাম না তোর কাছ থেকে, তোকে একেবারে সাথে লাগতো আমার। কিন্তু ওই সময় তো এটা সম্ভব ছিল না, আমি তোর 20 বছরের অপেক্ষা ছিলাম। আমি কখনো আমার ভালোবাসা প্রকাশ করতে পারতাম না যদি না আপনি বুঝতেন। সবসময় আপনার আসার অপেক্ষায় থাকতাম, কবে আপনি আসবেন, কবে আপনাকে সামনে থেকে এক নজর দেখব। দেখুন আজ আপনি আমার সামনে, কিন্তু আমি কথা বলতে পারি না আপনার সামনে ঠিক মতো। জানি না আপনি সামনে থাকলে আমার কি হয়ে যায়। তুই যদি আমায় ভালো নাও বাসতি, তারপরও তোকে নিজের করে নিতাম, কারণ তোর জন্য নিজেকে এমনভাবে তৈরি করেছি যেটা অন্য কারোর দ্বারা পসিবল না। বাইরের দেশ থেকেও মেয়ে মদ কোনো বাজে নেশে আমাকে টাচ করতে পারেনি, সবসময় তুই ছিলি বুকে। তোর জায়গায় অন্য কাউকে বসাতে পারেনি, বসাতে চাইনি। আজকে সেই জায়গায় তুই নিজেই দখল করে নিয়েছিস। আর কয়েকটা দিন ওয়েট কর, তারপরে তুই সম্পূর্ণ আমার হয়ে যাবি। বাবা মা যদি না মানে তখন কি হবে? তখন বাজার থেকে যে বিষের বোতলটা কিনে এনে তোর রুমে রেখেছিলি, সেই বিষটা খেয়ে মরে যাবি। এটা আপনি কি করে জানলেন ফাহাদ ভাই? এটা তো শুধু আমি ছাড়া আর কেউ জানে না। তাহলে আপনি এত দূরে থেকে কি করে জানলেন? বিশ্বাস কর, তাকে এক চুলো ছাড় দিব না। এই কাজটা করার জন্য তোর কত বড় কলিজা, তুই বিষের বোতল কিনে এনে রেখেছিস তোর রুমে বিয়ের সময় এটা খাওয়ার জন্য। আমি তোকে দেখি আর অবাক হই। ফাহাদ ভাই, আমি আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ, আমার ভালোবাসাটা একতরফা ছিল, কিন্তু আমার ভালোবাসাটার গভীরতা অনেক বেশি ছিল। আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গাতে অন্য কাউকে বসাতে পারতাম না। তাকে ভালোবাসি না, সে যদি গায়ে হাত। নিতুর মুখে শক্ত করে চুমু খায় ফাহাদ, সামনের কথা আর কিছু বলতে দেয় না। তোর দিকে আমি ছাড়া অন্য কেউ বাজে নজরে দিয়ে তাকালে তার চোখ দুটো তুলে ফেলবো। আর আমি ছাড়া তোকে অন্য কোনো পুরুষ ছুবে, সেটা ভাবলে কি করে? ফ্যামিলির মেনে নেওয়া ভয় পাচ্ছিস তাই না? ওরা 100% মানবে। ধর মানলো না, তোকে এখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আছে, বুঝেছিস? ক্লাস 10 থেকে বন্ধু বান্ধবরা অনেক মজা মাস্তি করেছে, কিন্তু আমি আমার ওই সময়টুকু দিতাম বাবার বিজনেসে, নিজের পরিচিত বানানোর জন্য, নিজের যোগ্যতা তৈরি করার জন্য। আজ এই 8 বছরে আমি সফল। আজকে আমার সব জায়গায় পরিচয় আছে, সবার সাথে কম বেশি চলাফেরা আছে। তোকে বাংলাদেশ থেকে তুলে নিয়ে যেতে আমার সময় লাগবে না বেশিক্ষণ। বড় বাবা বড় মা কবে আসবে? আপুরা ভাইয়া অন্যরা কবে আসবে বাংলাদেশে? আমার কাজটা শেষ করি, তারপর বাবার কোম্পানির কাজের কিছুটা অংশ কমিয়ে আনি, তারপর ওদেরকে বলবো দেশে আসতে। ওরা আসার সাথে সাথে বিয়ে করব। তোকে আমার কাছ থেকে দূরে রাখতে আর ইচ্ছা করছে না। এতদিন জাপান ছিলাম, তোর থেকে 17 কিলোমিটার দূরে ছিলাম, সেটাই ঠিক ছিল। এখন তোকে এত কাছে রেখে নিজের করে ছুতে পারবো না, এটা আমার দ্বারা অসম্ভব। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোকে আমার নিজের করে নেব, এটা নিয়ে তুই ভাববি না একদম। নিতু ফাহাদকে অনেকক্ষণ সময় ধরে জড়িয়ে রাখে। যখন সে বুঝতে পারে সে ফাহাদকে জড়িয়ে ধরে রেখেছে, তখনই সে ফাহাদকে ছেড়ে দেয়। শোন, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসলে এটা প্রকাশ করার ক্ষমতা রাখতে হয়। ভালোবাসবে প্রকাশ করতে পারবি না, এটা কেমন ভালোবাসা? অনেক রাত হয়েছে, এখন রুমে যাও, সোজা গিয়ে ঘুমিয়ে পড়বি, আর কোনো কথা না বলে। আর হ্যাঁ, সকালে আমি চলে যাব এখান থেকে, 20 দিন পর আবার চলে আসবো এই বাড়িতে। আর এর ভিতরে আসলেও আসতে পারি, আবার নাও আসতে পারি, মন খারাপ করবি না। ফাহাদ ভাই বাবার এক বন্ধু। ফাহাদ নিতুকে থামিয়ে দিয়ে আর কোনো কিছু বলতে না দিয়ে, ওইটা ক্যান্সেল হয়ে গেছে। তোর বাবার বন্ধু আর আসবে না এখানে তোকে দেখার জন্য। তোকে আমি ছাড়া পৃথিবীর আর অন্য কোনো পুরুষ দেখবে না, দুনিয়া ধ্বংস করে দেবো তোকে আমি ছাড়া অন্য কোনো পুরুষ এভাবে দেখতে আসলে। আর হ্যাঁ, বোরকা কয়টা আছে বর্তমানে তোর? আপনি কি ওইদিকে সব খবর রাখতেন? আমি তো আপনাকে বলিনি, বা ওই বাড়িতে হয়তো কেউ আপনাকে বলেনি এই কথা এই পর্যন্ত। তাহলে এটা আপনি কি করে জানলেন? পৃথিবীর সবার কাছে কোনো না কোনো মূল্যবান একটা জিনিস আছে, সেটা অনেক সেফটি দিয়ে সিকিউরিটি দিয়ে রাখে। তেমনি আমার কাছে তুই এমন একটা জিনিস যেটাকে আমি ছাড়া অন্য কেউ দেখবে না। আমাকে যদি বলা হয় পৃথিবীর সব থেকে দামি জিনিস তোর কাছে কোনটা, তখন আমি তোকে দেখিয়ে বলবো এই জিনিসটা আমার পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, সেটা কিনা আমি অন্য কাউকে দেখতে দিতে পারি না। তোকে কিছু জিজ্ঞেস করেছি, তোর বোরকা এ পর্যন্ত কয়টা আছে? এখন 2টা আছে, আগে একটা ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে। কেন হঠাৎ বোরকার কথা বললেন যে? সবসময় বোরকা পরে বাইরে যাবি, বোরকা পরে, বোরকা ছাড়া কখনো বাইরে যাবে না, মনে থাকে যেন। এই ভুল কিন্তু আমি ক্ষমা করব না।
মনে থাকবে মনে থাকবে, কখনো বোরকা ছাড়া বাহিরে যাব না। গুড, এখন যা রুমে যা, সোজা গিয়ে ঘুমাবি। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। আর সকালে যাওয়ার আগে একটু আমার সাথে দেখা করে যাবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোর সাথে দেখা করে যাব, এখন যা গিয়ে ঘুমা। সে বলতে থাকে। নিতু আর কোনো কিছু না বলে সেখান থেকে সোজা চলে যায়। নিতু চলে যাওয়ার বেশ কিছুক্ষণ সময় পর ফাহাদ হঠাৎ বলে উঠল, এতক্ষণ পিছন থেকে লুকিয়ে অনেক কিছু দেখেছো, এখন সামনে আসো, তোমার বাতিজি নেই এখানে। কি রে, তুই বুঝলি কি করে? আমিও এখানে দাঁড়িয়েছিলাম, আর আমিও যে এটা দেখে ফেললাম, তার মধ্যে কোনো ভয় ডর কাজ করতেছে না কেন? আমি যদি এখন তোদের সম্পর্কটা ভেঙে দেই তারপর? আচ্ছা চাচা, এখন ধরো তোমার কাছ থেকে ছোটো মাকে কেউ আলাদা করার চেষ্টা করতেছে, তখন তুমি কি করবে? সেটা যেই হোক না কেন, একেবারে জানে মেরে ফেলবো। তোমার কাছে এটাই আশা করেছিলাম, আর নিতুকে পাওয়ার জন্য আমাকে দুনিয়ার শেষ লড়াইটুকু যদি লড়তে হয় আমি লড়বো, আর ওকে যদি নিজের করতে না পারি ওকে শেষ করে দেব, নিজেও শেষ হব, পৃথিবীকেও ধ্বংস করব, কাউকে বাঁচতে দেব না। আর একবার যদি বলি যে ওকে এখান থেকে নিয়ে যাব, তোমার 14 গোষ্ঠীর দ্বারা কোনো কিছু করা সম্ভব নয় আমাকে। বাজান, আমি তোর বাপের সমান, আমাকে একটু ডরাও, ভয় পা। আমার সাথে এভাবে কথা বলতেছিস কেন? উল্টাপাল্টা কথায় আমি তোকে ভয় দেখাবো? তুই আমাকে ভয় দেখাচ্ছিস, এটা কোনো কথা? দুনিয়াটা সত্যিই বদলে গিয়েছে, এখনকার ছেলেমেয়েরা একটুও ভালো নয়, গুরুজনদেরকে সম্মান দিতে জানে না। চাচা চলে যাও, ছোটো মা তোমার জন্য অপেক্ষা করতেছে, ঘুমাবে হয়তো। হ্যাঁ, ভালো কথা বলেছিস, আমার বউকে আর অপেক্ষা করাবো না, আমি যাই, তুই থাক এখানে। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাই, চিন্তা করিস না বাজান, আমি তোদের সাথে আছি, আমি নিজেও প্রেম করে বিয়ে করেছি, সেজন্য তোদের পাশে আমি সব সময় থাকবো। প্রথমে তোদের দুটোকে আমার সন্দেহ হয়েছিল, আর আমার সন্দেহ এখন সত্যি হয়েছে। বাই, গুড নাইট। তারপর সেখান থেকে ছোট চাচা চলে যায় এসব কিছু বলে। ফাহাদ তার ছোট চাচার কথা শুনে হাসতে থাকে। ছোট চাচা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ফাহাদও চলে যায় তার দেওয়া রুমে। নিতু রুমে গিয়ে শুয়ে পড়েছে ঠিকই, কিন্তু তার চোখে ঘুম নেই আজকে। নিতুকে এত রাত পর্যন্ত সজাগ দেখে নিতুর বোন ফাহিমা বলে উঠল, আপু, এত রাত পর্যন্ত তুমি সজাগ আজকে? অন্যান্য দিন হলে তো তুমি এত রাত পর্যন্ত সজাগ থাকো না, তাহলে আজকে যে এত রাত পর্যন্ত সজাগ থাকলে? কিছু হয়েছে তোমার? মন খারাপ কোনো কিছু নিয়ে? ফাহিমা, জানিস আজকে আমার লাইফের সবচেয়ে খুশির দিন। এত খুশি মনে হয় আমি আমার লাইফে কখনো পাইনি। কি নিয়ে এত খুশি তুমি সেটা বলো। অর্ধেক বলেছো, বাকিটা রাখবে কেন? পুরোটা বলে ফেলো, কেন এত খুশি আমিও শুনি। না, এখন বলবো না, সময় হলেই জানতে পারবে। সব কিছুর একটা পারফেক্ট টাইম আছে, সেই সময়ের জন্য অপেক্ষা করতে থাক, এত ধৈর্যহারা হতে নেই। হ্যাঁ, আমার ধৈর্য নেই সেটা তুমি জানো, তারপরেও আমাকে এটুকু বললে কেন? পুরোটা বললে না কেন? আমাকে আর কখনোই অল্প অল্প কিছু বলবে না। যদি পুরোটা বলতে পারো তাহলে বলবে, আর নয়তো আমার সামনে এসব কিছু বলবে না। নিতু আর কোনো কিছু না বলে শুয়ে পড়ে। নিতু শুয়ে পড়ার সাথে সাথে ফাহিমাও শুয়ে পড়ে। ফাহাদ ওদের দুজনের ঘরের সামনের দিকে যাওয়ার সময় ওদের কথোপকথন শুনতে পায়। তারপর সেখান থেকে মুচকি হেসে তার রুমে চলে যায় ফাহাদ। বাবা, তোমাকে অনেক দিন আগে বলেছিলাম তোমার কাছে এমন কিছু চাইবো যেটা তোমাকে যে কোনোভাবে এনে দিতে হবে, আর যদি সেটা তুমি সহজে না পারো তাহলে আমারটা আমি বুঝে নেব, এটাও বলেছিলাম। হ্যাঁ বলেছিলে ঠিকই, কিন্তু কোন জিনিসটা আমার কাছে তুমি চাও বা তুমি জোর করে তোমার করে নেবে সেটা ওই বলনি তো। এখন যেহেতু বলতে চাচ্ছ তাহলে বলো ফার্স্ট, আমি শুনি তুমি কোন জিনিসের জন্য এত বছর ধরে অপেক্ষা করতেছো। সেইটা এখন বলবো না, 2 মাস পরে তোমরা সকলে মিলে বাংলাদেশে আসবে, তখন নিজের চোখের সামনে দেখতে পাবে। আচ্ছা, আমি এটা এখন আবারও বলে রাখলাম তোমাকে। ওরা কি করতেছে মা আপু? তোমার মা খাবার বাড়তেছে আর তোমার আপু তোমার আম্মুকে সাহায্য করছে। ঠিক আছে, এটার সমস্যা নেই, তুমি জানো আমার দ্বারা যেটা সম্ভব সেটা আমি যে কোনোভাবে তোমার কাছে এনে দেব বা দেই। তোমার উপর আমার পর্যাপ্ত পরিমাণ বিশ্বাস আছে যে তুমি খারাপ কিছু করবে না, সেই জিনিসটার সাথে বা খারাপ কোনো জিনিস চাইবে না। ধন্যবাদ বাবা এতটা বিশ্বাস করার জন্য। এই বিশ্বাসটার জন্য ওই সময় তাকে আমার উপর, ওই সময় যেন এই বিশ্বাসটা চলে না যায়, এটা একটু খেয়াল রেখো, তাহলেই হবে আমার। তোমার প্রতি আমার কখনো বিশ্বাস হারাবে না, আগে যেমন ছিল এখন যেমন আছে ভবিষ্যতেও তেমনই থাকবে। খাবার খেয়েছো রাতের? আর ওইখানে সকলে কেমন আছে? সবার সাথে দেখা হয়েছে? সবার সাথে কথা হয়েছে?
হ্যাঁ বাবা, সকলের সাথে কথা হয়েছে, সবার সাথেই ভালো ব্যবহার করেছি। আর আমাকে কি তোমার খারাপ মনে হয় আমি ওদের সাথে খারাপ ব্যবহার করব? কেন, ওরা তো আমার নিজের পরিবারে। গুড, আমি তোমার কাছে এমনই আশা করি। ওরা তোমার নিজের পরিবার, এটাই ভাবতে হবে তোমাকে। তোমার চাচাতো ফুফাতো ভাই বোনগুলোকে হয়তো একটু দুষ্টু, কারণ ওরা সবাই একসাথে থেকে বড় হয়েছে, তোমার মতো একা থেকে বড় হয়নি। তাই ওরা একটু দুষ্টুমি করলে ওদেরকে একটু কষ্ট করে হ্যান্ডেল করে নিও। জানোই তো বাংলাদেশের ছেলে মেয়ে, ওরা একটু মজা করতে ভালোবাসে। এগুলো তোমাকে ভাবতে হবে না বাবা, আই উইল ম্যানেজ। এগুলো নিয়ে আমার কোনো প্রবলেম হবে না, তাই এটা নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না তেমন। আচ্ছা বাবা, তাহলে রাখতেছি, পরে আবার কথা হবে। মাকে আপুকে আমার সালাম জানিও। ওকে, ঠিক আছে, তাহলে সাবধানে থেকো ওইদিকে। আর হ্যাঁ, তুমি 1 মাস বাড়ির থেকে কেন বাইরে থাকবে আমি জানি না, হয়তো কোনো জরুরি এমন কোনো মিশনে আছো, সেটা আমি বুঝতে পারতেছি। তাই নিজের খেয়াল রেখো, আর সব আপডেট আমাকে জানিও। কখন কোনো কিছু প্রয়োজন পড়লে সাথে সাথে আমাকে জানাবে। আচ্ছা ঠিক আছে বাবা, এখন রাখতেছি, গুড নাইট, আল্লাহ হাফেজ। এটা বলে ফাহাদ ফোন রেখে দেয় তার বাবার। তারপর ফোন রেখে আরেক জায়গায় ফোন দেয় ফাহাদের স্যারের কাছে। কেমন আছো ফাহাদ? কি অবস্থা? ওইদিকে সবকিছু কেমন চলতেছে? স্যার, আমাদের এদিকে সব কিছু মোটামুটি ভালো চলতেছে। এখন আমার 3 দিন পর কিছু সেনা দরকার, আমি ওদের সাথে ইমিডিয়েট কথা বলতে চাই। যা করার একটু তাড়াতাড়ি ম্যানেজ করেন, পারলে আজকে রাতের ভিতরে করেন। আর যদি আজকে রাতের মধ্যে না পারেন তাহলে কালকে সকাল 12টার আগে আমাকে 10 জন সেনা দিন। তুমি কি মিশনটা এই সপ্তাহের ভিতরে শেষ করতে যাচ্ছ নাকি ফাহাদ? শোনো, তাড়াহুড়া ভালো, কিন্তু এত তাড়াহুড়া ভালো নয়। সময়ের কাজ সময় করতে হয়, সময়ের আগে কোনো কিছুই হয় না, এটা মাথায় রাখতে হবে। স্যার, কালকে মেক্সিকো থেকে 250 কেজি কোকেন আসবে, সেগুলো 4 দিন পর জাপানে এক্সপোর্ট করবে। তাই আমাকে যা করতে হবে এই 4 দিনের ভিতরে করতে হবে। আর এই 4 দিনের ভিতরে যে কোনো একদিন ওদের মেইন বস, মানে যে এই সব কিছু হ্যান্ডেল করে, সে আসবো এখানে। তাই আমাদেরকে ওই সময় মেইন টার্গেট রাখতে হবে ওদেরকে। ও, তাহলে তো এটা খুব বেশ ভালো বড় খবর। আচ্ছা, এখন তাহলে শোনো, আমি এখনই সব কিছু ম্যানেজ করে দিচ্ছি তোমাকে। তুমি যদি চাও তাহলে রাত 12টার পর ওদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে নিতে পারো, আর নয়তো কাল সকালেও দেখা করতে পারো তুমি। আপনি যদি ওদেরকে এখন ম্যানেজ করতে পারেন তাহলে আপনি 12টার আগে সবার ডিটেলস আমাকে দিয়ে দিন, যে ওদের সাথে আমি মিট করতে পারি, কথা বলতে পারি, যোগাযোগ করতে পারি। যত তাড়াতাড়ি ওদেরকে আমার টিমে আহ্বান করব, তত তাড়াতাড়ি আমার মিশন সফল হবে। আচ্ছা ঠিক আছে, আমি বাংলাদেশ সেনা প্রধানের সাথে কথা বলতেছি এখনই। তারপর তোমাকে ওদের বায়োডাটা দিচ্ছি, ওদের সাথে যেমন কন্ট্যাক্ট করার মতো ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, একটু তাড়াতাড়ি করেন দয়া করে। ফাহাদ এটা বলে ফোন রেখে দেয়। তারপর সবকিছু ঠিকঠাক করে শুয়ে পড়ে। সারা রাত ঘুমিয়ে যখন সকালবেলা ঘুম থেকে ওঠে ফাহাদ, তখন ফোন চেক করে দেখে স্যার সব ডিটেলস পাঠিয়ে রেখেছে। ফাহাদ সবাইকে একটা গ্রুপের মধ্যে অ্যাড করে, একটা SMS করে, একটা ঠিকানা দিল সেখানে সকলে আসার জন্য। তারপর বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে আসে। তারপর ফাহিমকে ডেকে বলে, ফাহিম উপরে যা, গিয়ে তোর নিতু আপুকে ডেকে নিয়ে আয়, বলবি ফাহাদ ভাইয়া চলে যাচ্ছে। ফাহাদ ভাইয়া তাড়াতাড়ি বলেছে নিচে আসতে। আরে ভাইয়া, আপু তো ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠে পরোটা বানাতে শুরু করেছে। আজকে আপুকে দেখে পরিবারের সকলে অবাক হয়ে গিয়েছে। জানো, দুনিয়া কেমন হয়ে গেল, আপু 8টার আগে ঘুম থেকে ওঠে না, আর আজকে ফজরের নামাজ পড়েছে ঘুম থেকে উঠে। আর রান্নাঘরে তো ওনাকে কখনো ডেকেও আনা যায় না, আর আজকে সবাই ওঠার আগেই রান্নাঘরে এসে সব কিছু তৈরি করতে শুরু করেছে। আজকে সকালে নাকি আপু আমাদেরকে পরোটা আর ডিম ভাজা করে খাওয়াবে। ও আচ্ছা, রান্না করে কে কে আছে? আপু সবাইকে চা দিয়ে বাগানে পাঠিয়ে দিয়েছে। এখন আপু একাই রান্নাঘরে আছে, আর সাথে মনে হয় ফাহিমা আছে, আর ফারহান ওদের সাথে। তুই তাক এখানে, আমি রান্না করে গিয়ে দেখে আসি এই দুইটা কি করতেছে। ওদের বানানো রান্না খাওয়া যাবে নাকি বাহির থেকে খেতে হবে, আগে দেখে আসি, তুই এখানে থাকবি। এটা বলে ফাহাদ এখান থেকে চলে যায় রান্নাঘরের দিকে। রান্নাঘরে গিয়ে তাদের দুজনকে দেখে ফাহিমাকে ডেকে বলল, ফাহিমা, বাইরে গিয়ে দেখ তো চাঁদের কোনো কিছু লাগবে নাকি, চা দিয়েছিস, বিস্কুট দিয়েছিস, যদি লাগে গিয়ে দেখায়। ভাইয়া ওদেরকে বিস্কুট দিয়ে এসেছি, সেখানে এখন আর ওদের কোনো কিছুই লাগবে না মনে হয়। তারপরে গিয়ে দেখায় কোনো কিছু লাগবে নাকি, যদি লাগে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, তাহলে গিয়ে দেখে আসি ওদের আর কিছু লাগবে কি না। এটা বলে ফাহিমাকে এখান থেকে উঠে চলে যায়। ফাহিমা চলে যাওয়ার পর ফাহাদ অনেকটা এগিয়ে যায় নিতুর দিকে।
এতক্ষণ ফাহাদ এবং ফাহিমার কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতু শুধু শোনাচ্ছে। ফাহিমা চলে যাওয়ার পরই নিতু ফাহাদকে জিজ্ঞেস করলো, ফাহিমাকে এখান থেকে পাঠিয়ে দিলেন কেন? সবাইকে তো বিস্কিট আর চা দিয়ে এসেছে ও। এখন কি ওকে সামনে রেখে দাঁড় করিয়ে তোর সাথে প্রেম করব? তুই যদি চাস তাহলে সমস্যা নেই, আমি পুরো ফ্যামিলির সামনে দাঁড়িয়ে তোর সাথে প্রেম করতে পারবো। তোর ভালোর জন্যই করলাম, আর এখন আমাকে এই কথা শোনাচ্ছিস? মানুষের উপকার করতে নেই, বুঝেছিস? আচ্ছা বাদ দিয়ে বল, কি রান্না করতেছিস? পরোটার ডিম ভাজি করতেছি আপনাদের জন্য। শুনলাম কে নাকি 8টার আগে ঘুম থেকে উঠতো না, আবার রান্না করেও আসতো না, এখন সে নাকি রান্না করে দৌড়ে চলে আসছে। এটা কে? ফাহাদের কথায় নিতু অনেকটা লজ্জা পায়। তারপর নিচের দিকে চোখ করে বলে, আপনি বলেছিলেন সকালবেলা চলে যাবেন, সেজন্য আপনার জন্য পরোটা বানাতে এসেছি। আর শুধু আপনার জন্য তো একা বানাতে পারবো না, তাই পুরো ফ্যামিলির জন্যই বানাচ্ছি। এত পাকনামি করার কথা তোকে কে বলেছে? যদি হাত পুড়ে তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে দিব না, বলে রাখলাম। এখন এসব করার দরকার নেই, বিয়ের পর অল্প একটু করলে করবে, না করলে নাই। বাড়িতে কাজের লোকের অভাব নেই, ওটা করবে। শুনুন, আমি রান্না করি না বলে বুঝবেন না যে আমার রান্না এতটাও খারাপ নয়। আর বিয়ের পর সব সময় আমার হাতের রান্নাই খেতে হবে আপনাকে। সব সময় আমি নিজে রান্না করে খাওয়াবো, কোনো কাজের লোকে রান্না খাওয়াবো না। বাহ, এখন তো ভালোই কই ফুটেছে মুখ দিয়ে। এত রাতে ওই কই ফুটেনি কেন? তখন মুড অফ ছিল কেন? কিছু বলতে পারিস নি? আচ্ছা ঠিক আছে, রান্না কত দূর হয়েছে, খাওয়া যাবে? হ্যাঁ, সবাইকে গিয়ে বলুন বসতে, রান্না প্রায় শেষ। আমি সব কিছু নিয়ে টেবিলে গুছিয়ে রাখতেছি। দাঁড়া, যাচ্ছি। যাওয়ার আগে একটা চুমা খেয়ে নে। সকালবেলা একটু এনার্জি দরকার, একটা কাজে বের হবো, তাই প্রচুর এনার্জি দরকার, যেটা তোর কাছ ছাড়া আসবে না। ফাহাদ এটা বলে নিতুকে পেছন থেকে জড়িয়ে ধরে গালের মধ্যে টুপ করে চুমু খেয়ে নেয়। তারপর নিতুকে ছেড়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর নিতু লজ্জায় মাটির দিকে তাকিয়ে থাকে। ফাহাদ বাইরে এসে বাগানে গিয়ে সকলকে বলল, এই যে তোমরা তাড়াতাড়ি করে ঘরে চলে আসো, তোমাদের মেয়ে রান্না করছে, বলেছে তাড়াতাড়ি এসে বসতে, খাবার হয়েছে। এখন তাড়াতাড়ি এসো তোমরা, আমার খাবার খেয়ে বের হতে হবে। চল তাহলে, চলো সবাইকে দেখি আমরা মেয়েটা কি রান্না করেছে, খাওয়া যাবে নাকি যাবে না। এমন করে বলতেছো কেন? নিতু শুধু রান্না করে না বলে, নিতুর রান্নার হাত অনেক ভালো, আমার এবং নিতুর মায়ের চেয়ে। আচ্ছা সেটাই গেলে দেখা যাবে, খেয়ে নেই, তারপর আমি নম্বর দিব কত পেয়েছে। তারপর সকলের সাথে একসাথে খাবার খেয়ে ফাহাদ চলে আসে বাড়ির বাইরে এসে কাজের ক্ষেত্রে। বাড়ি থেকে বের হওয়ার সময় বলে এসেছে এই সপ্তাহে আবার একবার বাড়িতে যাবে, তাই সকালে আর কোনো কিছু বলেনি। তারপর সবাইকে দেওয়া ঠিকানার মধ্যে চলে এসে দেখে সবাই এখানে আগে থেকে বসা। কেমন আছো সবাই? সবাই একসঙ্গে বলে উঠল, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনো, তোমরা আমাকে স্যার বলতে হবে না, এখানে সকলেই প্রায় বয়সে আমার থেকে বড় হবে। আমরা স্যার না দেখে ভাই ডাকলেই আমি খুশি হব। আমি জানি এই লাইনে ডিসিপ্লিন অনেক খুব হার্ড, বাট এখানে আমাদের ডিসিপ্লিনের কোনো কাজ নেই, সবার দায়িত্বের মধ্যে পড়বে। এখন শোনো, তোমাদেরকে যা যা বলতেছি মন দিয়ে শুনবে। প্রায় 1 ঘন্টা ধরে ওদেরকে বুঝিয়ে তারপর সেখান থেকে চলে আসে। তাদেরকে বুঝিয়ে দেয় তাদেরকে কি কি করতে হবে। ফাহাদকে দেওয়ার রুমের মধ্যে ফাহাদ চলে আসে। সেখান থেকে আবারও পাগলের বেশ ধরে চলে যায় সে গোডাউনের মধ্যে। সেখানে যাওয়ার পর নাসির নামের লোকটাও ফাহাদকে দেখে বলে উঠল, কিরে বেটা, এত দেরি কেন হলো আসতে? আরও আগে আসতে পারতি না? ভাই মানুষের কাছ থেকে কয়েক টাকা নিয়ে তারপর খেয়ে এসেছে। কালকে আমাকে যে 500 টাকা দিয়েছিলেন সেটা আমাকে মেরে কয়েকজন লোক নিয়ে গিয়েছে, তাই আজকে 20 টাকার রুটি খেয়ে তারপর এসেছি। কি বলিস তুই? তোর কাছ থেকে টাকা নিয়ে নেয়? ঠিক আছে, সমস্যা নেই, আয় ভিতরে খেয়ে নে, তারপর কাজে লেগে পড়। ভাই এখন খিদে পায়নি, খিদে পেলে তারপর খেয়ে নেব। আপনাদের কাজ করে দিয়ে আমাকে এভাবে সাহায্য করতেছেন। এটা বলে ফাহাদ কাজ করতে থাকে। এভাবে কাজ করতে করতে যখন 3 ঘন্টা পার হয় তখনই একটা ট্রাক আসে। ট্রাকটা এসে সোজা গোডাউনের ভেতর চলে আসে। তখনই নাসির নামের লোকটা এসে সকলকে একসাথে ডাক দেয়, এই তোরা সকলে এদিকে আয়, মাল এসেছে, মাল নামাতে হবে, তাড়াতাড়ি আয়। তারপর কয়েকজনকে আলাদা আলাদা করে এই জায়গায় রাখতে বলে। এই ফাহাদ, তুই এদিকে আয়। শোন, তুই এখানে কয়টা কার্টন নাম পাচ্ছে একটা একটা করে গুনতে থাক। গুনতে পারিস তো নাকি? হ্যাঁ ভাই, গুনতে পারি, ক্লাস 5 পর্যন্ত পড়েছিলাম। একটা স্যার এসে আমাদের ফুটপাতে পড়াতো, তখন থেকে 1-2 গুনতে পারি। ঠিক আছে ঠিক আছে, এখন গিয়ে বক্সগুলো গুনতে থাক, কয়টা বক্স নামায় একটাও যেন বাদ না যায়। সবগুলো কিন্তু এখানে হিসাবের মাল। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি চিন্তা করবেন না, একটা বক্সও বাদ যাবে না।
তারপর ফাহাদ একটা একটা করে সবগুলো বক্স গুনতে থাকে। একে একে সবগুলো বক্স গাড়ি থেকে নেমে মোট 250টা বক্স নামে গাড়ি থেকে। প্রত্যেকটা বক্সে 1 কেজি করে কোকেন। যখন গাড়ি থেকে বক্সগুলো নামানো শেষ হয় তখন ফাহাদ নাসিরের কাছে গিয়ে বলে, ভাই গাড়ি থেকে মোট 250টা বক্স নেমেছে, প্রত্যেকটা বক্সে মনে হয় 1 কেজি করে। আমি কি মাপ দিয়ে দেখবো কয় কেজি করে? হ্যাঁ দেখতে পারিস, সেটা করলে আরো ভালো হবে আমাদের জন্য। তুই গিয়ে দেখ তো, কাউকে নিয়ে যা সাথে, একটা মাপ গিয়ে কতটুকু হয় তা বক্সের মধ্যে এসে আমাকে বল। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, তারপর এসে আপনাকে বলতেছি। ফাহাদ সেখান থেকে যাওয়ার সময় আরেকটা লোক সাথে নিয়ে যায়। সেই লোকটাকে সেখানে দাঁড় করিয়ে একটা মিটার আনে। মিটারটা রেখে লোকটাকে বলে উঠল, ভাই তুমি একটু এখানে দাঁড়াও, আমি একটু প্রস্রাব করে আসি। আমি আসার পর এগুলো মাপবো, বুঝেছো? ততক্ষণ তুমি বেশি কিছু করো না, নয়তো নাসির ভাই বকা দেবে তোমায়। এটা বলে ফাহাদ সেখান থেকে চলে যায়। ফাহাদ একটু সাইডে গিয়ে তারপর নিজের লুকানো ফোনটা বের করে কাউকে SMS দেয়। SMS দিয়ে তারপর বাথরুম শেষ করে আবার চলে আসে সেই জায়গায়। সেখানে এসে দেখতে পায় লোকটাকে যেভাবে দাঁড় করিয়ে রেখে যাওয়া হয়েছে সেভাবেই সে দাঁড়িয়ে আছে। একটা বক্স আনতো ওইখান থেকে। লোকটা গিয়ে উঠে একটা বক্স নিয়ে আসে। তারপর সেই বক্সটা মিটারে রাখার পর দেখতে পায় সমান 1 কেজি হয়েছে। বক্সটা 100 গ্রাম মনে হয়, 1100 গ্রাম হয়েছে মোট। তারপর সেখান থেকে বক্সটা নামিয়ে ফাহাদ নাসিরকে বলল, ভাই সেখানে মোটমাট বক্স সহ 1100 গ্রাম হয়েছে।